শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ৪৯তম স্পেশাল বিসিএসে প্রায় ৫,০০০ প্লাস প্রার্থীর সাথে কম্পিট করে আপনারা যারা প্রিলি পাশ করে ভাইভাতে অংশগ্রহণ করবেন তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা যে ১৩ জন ভাইবার জন্য কোয়ালিফাই হয়েছেন, অলরেডি জানেন যে এখানে সিট আছে হচ্ছে ৫টা, প্রায় 50-50 কিন্তু আপনাদের হচ্ছে চান্স। যেহেতু অনেক কষ্ট করে আপনারা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আসছেন, সেহেতু আর অল্প একটু গেলেই কিন্তু আপনারা নামের পাশে বিসিএস ক্যাডার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন। এজন্য অবশ্যই ভাইভাটা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমি আপনাদের সাথে প্রিলি সময় ছিলাম, সেই সাথে আমার নিজের কিছু অভিজ্ঞতা এবং কি পড়তে হবে ভাইভাতে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। এইগুলো দ্বারা আপনাদের আশা করি যে উপকৃত হবে, এবং আমি যতগুলো ভাইভা ফেস করছি সে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাতে আপনাদের আশা করি উপকারে লাগবে। তো আমার আর পরিচয় নতুন করে কি দেব, আমি ধীমান অধিকারী, লেকচারার হিসেবে আছি রূপসা গভর্নমেন্ট কলেজ এবং ৪০তম বিসিএস থেকে সেখানে আমি যোগদান করেছি। তো আমরা হচ্ছে ভাইবার যে বিষয়গুলো আমরা আজকে মূলত আলোচনা করব, এখানে আমি একটু দেখাই যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা খুবই কমন একটা বিষয়। এটা মূলত হচ্ছে অনেক সময় ইংরেজির দক্ষতাটা দেখার জন্য এই ইন্ট্রোডিউস ইউরসেলফ, অথবা যে বিশ্ববিদ্যালয় থেকে বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করছেন সেই সম্পর্কে 1 মিনিট বা 2 মিনিট ইংরেজিতে বলার জন্য মূলত এই কোশ্চেনটা আসলে করা হয়। আর ইন্ট্রোডিউস ইউরসেলফ থেকে অনেক বিষয়গুলো টিচাররা কিন্তু সেখান থেকে বুঝতে পারেন। পরবর্তীতে আমরা আলোচনা করব যে সাবজেক্ট বেজ কিছু বিষয়, যে আমাদের কৃষি বিজ্ঞানের মূলত কোন বিষয়গুলো আমরা একটু বেশি গুরুত্ব সহকারে পড়ব। তারপর আছে যে সমসাময়িক হট টপিকস, আপনার যেদিন ভাইবার ডেট থাকবে অবশ্যই তার আগের দিন পর্যন্ত, পারলে সেদিন সকাল পর্যন্ত যদি কোনো টপিকস থাকে যেটা নিয়ে অনেক বেশি আলোচিত হয় বা আলোচিত কোনো ঘটনা, সেই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। এবং সর্বশেষ হচ্ছে পার্সোনালিটি অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড, এই বিষয়গুলো হচ্ছে আমরা মূলত হচ্ছে আলোচনা করব। তো প্রথমেই দেখি যে ইন্ট্রোডিউস ইউরসেলফে আসলে কি কথা বলতে আমরা এক একজন এক একভাবে সাজাই। তো আপনারা যেভাবে এই কথাটা সাজান না কেন, মূলত এই বিষয়গুলোর ভিতরে একটু ইনক্লুড করবেন যে আমি কে, তার মানে হচ্ছে আপনি এখানে আপনার নাম, পরিচয়, এই বাসা কোথায়, এই কথাগুলো বলবেন, ইউনিভার্সিটি কোনটা সেটা বলবেন, এবং হচ্ছে কি করেন বলতে আপনি অবশ্যই বর্তমান স্টুডেন্ট হিসেবে আছেন, এবং আমার মতে সেই পরিচয়টা দেওয়া সব থেকে ভালো। কোনো জব বা কোনো কিছু যদি আপনি আবেদন করার সময় সেটা যদি প্রকাশ না করেন, তাহলে সেটা আর নতুন করে আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফে প্রকাশ করার দরকার নাই। সব থেকে গুরুত্বপূর্ণ আমার হচ্ছে যে 3 এবং 4 নাম্বার যে পয়েন্টটা, যে কি যোগ্যতা আছে আপনার এই পড়াশোনার বাইরে, আপনার এক্সট্রা কি গুণ আছে সেটা আপনি একটু বেশি করে হাইলাইট করার চেষ্টা করবেন। যদি অনেক সময় থাকে যে অনেকে হচ্ছে আইএলটিএস দেওয়া থাকে বা বিভিন্ন ধরনের হচ্ছে এক্সট্রা কিছু সার্টিফিকেট থাকে, সেরকম যদি আপনার কোনো কিছু থেকে থাকে, তাহলে আপনার সেই বিষয়গুলো এখানে ভালোভাবে একটু ফোকাস করবেন। এবং হচ্ছে অতিরিক্ত কোনো দক্ষতা বা কারিকুলাম, অনেক সময় আমরা ইউনিভার্সিটিতে বিতর্ক অথবা হচ্ছে এক্সট্রা যে কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানে কিন্তু আমরা যুক্ত থাকি। তার যদি কোনো সার্টিফিকেট আপনার থাকে, অথবা হচ্ছে সেখানে বলার মতো যদি কোনো কিছু থাকে, সেইগুলো আপনারা মূলত বেশি বেশি হাইলাইট করবেন। তো হচ্ছে আপনার তো যে ডিগ্রি যেটা, সেখানে আপনি কত সিজিপিএ পাইছেন সেগুলো কিন্তু স্যারদের কাছে অবশ্যই থাকে। যে বিষয়গুলো থাকে না সেটা হচ্ছে আপনার এক্সট্রা কি দক্ষতা বা যোগ্যতা আছে, সেটা কিন্তু স্যারদের কাছে থাকে না। তো সেটা হচ্ছে আপনি সেখানে মানে ফোকাস করার হচ্ছে চেষ্টা করবেন। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ভাইবা বোর্ডকে সবসময় হচ্ছে নিজের কন্ট্রোলে রাখা, বুঝছেন? নিজের কন্ট্রোলে রাখতে হবে। নিজের কন্ট্রোলে বলতে দেখা যাচ্ছে যে মানে একটা প্রশ্ন করার পর স্যার পরবর্তীতে কোন প্রশ্ন করবে, এটা কিন্তু আপনি কি উত্তর দিচ্ছেন তার উপরে হচ্ছে নির্ভর করবে। যে স্যার আপনাকে একটা কিছু জিজ্ঞাসা করলো, আপনার উত্তর অনুযায়ী কিন্তু পরবর্তী কোশ্চেন আসবে। তাইলে আপনি চেষ্টা করবেন যে উত্তরের ভিতরে এমন কোনো বিষয় আনবেন না যেটা আপনার কাছে হচ্ছে অজানা। এরপরে আমরা একটু দেখি যে কৃষি বিজ্ঞানের বেসিক যে বিষয়টা, তাহলে আমরা হচ্ছে প্রথমে যেটা দেখলাম যে নিজের সম্পর্কে কিছু বলবেন, সেই সাথে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কেও 8-10টা লাইন একটু হচ্ছে শিখে যাবেন, যেটা ইংরেজিতে শিখে যাবেন, এবং ইন্ট্রোডিউস ইউরসেলফটা ইংরেজি বাংলা উভয়টাতেই শিখে যাবেন। তো এরপরে আমরা আমাদের যে সরাসরি যে বইয়ের যে বিষয়গুলো, যে কৃষি বিষয়ক যে বেসিক যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেটা আমি আপনাদের এখানে একটু আলোচনা করবো। সেই সাথে কি পড়বেন সেটাও বলে দিব।
আর এর সাথে একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে আপনারা এই ভাইবার জন্য আসলে পড়ার কিন্তু শেষ নাই। কারণ আপনাকে হঠাৎ করে কোন জায়গা থেকে প্রশ্ন করবে এটা কিন্তু আসলে আপনি পড়ে বুঝতে পারবেন না। আপনার সবসময় একটু কনফিডেন্ট রাখতে হবে, এবং আপনি যেহেতু কনফিডেন্ট রাখার জন্য আপনি হচ্ছে কিছু জিনিস প্রস্তুতি নিয়ে যাবেন। তো আপনি যে লাইভ এমসিকিউ থেকে যে কম্পেন্ডিয়ামটা পেয়েছিলেন, আপনি যদি সেটা একটু ভালো করে পড়ে যান তাহলেও কিন্তু আপনার ভাইবার জন্য যে সাবজেক্টিভ যে বিষয়গুলো সেগুলো ওর ভিতর থেকে আসবে, ওর ভিতর থেকেই স্যারেরা মূলত জিজ্ঞাসা করবে। এবং দেখেন যে আপনাকে খুবই কমন একটা প্রশ্ন গেলেই করতে পারে যে যেহেতু আপনি কৃষি বিজ্ঞানে ভাইবা দিতে আসছেন, আপনার কাছে কৃষি কি, কৃষি শিক্ষা কি, অথবা কৃষি বিজ্ঞান কি। খুবই সহজ কোশ্চেন, কিন্তু হঠাৎ করে যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় আমরা কিন্তু অনেক সময় ঘাবড়ে যাই। তাহলে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন যে কৃষি শিক্ষা বা কৃষি বিজ্ঞান যেটাই বলুক, কৃষি বলতে কিন্তু মূলত আমরা জানি যে সেখানে শস্য, হ্যাঁ, মৎস্য এবং হচ্ছে গবাদি পশু বা গবাদি পশু পাখি, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এই কৃষির মধ্যে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়। নর্মালি কৃষি বললে আমরা বুঝি মনে শুধুমাত্র হচ্ছে যে ধান গম এইগুলো ফলানো, এটাকে বোঝানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি মাথায় রাখবেন যে শস্য, মৎস্য এবং হচ্ছে গবাদি পশু পাখি যেগুলো আছে সবগুলোই কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। তাইলে কৃষি যদি বলা হয় যে কৃষি কি, তাহলে যেখানে এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আপনি জ্ঞান আহরণ করছেন, এই বিষয়গুলো সম্পর্কে কীভাবে বাজারজাতকরণ করা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে যখন আপনি জানছেন তখন সেটা কি কৃষি। আর যখন হচ্ছে আপনি এইগুলো জানার পাশাপাশি মানে একটা সিস্টেমেটিক উপায়ে যখন আপনি এই জ্ঞানগুলো আহরণ করছেন তখন সেটা নাম হয়ে যাচ্ছে হচ্ছে কৃষি শিক্ষা, ঠিক আছে। এরপরে গুরুত্ব, যেহেতু হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু কৃষির গুরুত্ব অপরিসীম। এখন আপনি শুধুমাত্র এই কৃষির গুরুত্ব অপরিসীম এরকম বললে হবে না, আপনার কয়েকটা সেক্টরের কথা একটু এখানে উল্লেখ করবেন। গ্রামের হচ্ছে কত জন মানুষ সরাসরি কৃষির সাথে নিযুক্ত। যেমন ধরুন আমরা কিন্তু একটা সময় পড়তাম যে সরাসরি 80% লোক কৃষির সাথে যুক্ত, কিন্তু এখন কিন্তু সেটা না, এখন প্রায় কিন্তু অর্ধেকে চলে আসছে। এখন কৃষি কিন্তু এরকম আগের মতো সবাই কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত না, অনেকে আছে যে কৃষিকাজ বাদ দিয়ে অন্য কোনো কাজের সাথে ইনভলভ হয়েছে। এবং বর্তমান সময়ে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে দিন দিন কিন্তু মানুষের এই কৃষি কাজ করার যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু কমে যাচ্ছে। এই কমে যাওয়ার একটা কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি শৌখিন হচ্ছি, অনেক মানে যে কায়িক যে পরিশ্রম, এই পরিশ্রম কিন্তু আমরা করতে চাই না। যেমন দেখেন যে ঢাকা শহরে দেখলে বুঝবেন যে একটা সময় কি পায়ে চালিত রিক্সা ছিল, এখন দেখেন সবই কিন্তু হচ্ছে যে মোটর চালিত রিক্সা হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে কৃষি কাজ তো আগের মতো কিন্তু মানুষ ওরকম কায়িক পরিশ্রম করে করার থেকে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, যে প্রযুক্তি ব্যবহার করে কৃষিটাকে কত সহজে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, কৃষিটাকে কত সহজে হচ্ছে আমরা মানে ব্যবহার করতে পারি, এই বিষয়গুলোই জানতে পারি। তাহলে কৃষিতে যে প্রযুক্তি, হ্যাঁ, কৃষিতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তিগুলো সম্পর্কে আপনি সেখানে একটু বলতে পারেন। তো প্রযুক্তিগুলো সম্পর্কে বললে তখন আপনার কিন্তু পরবর্তী কোশ্চেন আসতে পারে যে কৃষিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বা কোনটার কি উপকারিতা। তখন আপনি দিতে পারেন যে কম্বাইন্ড হারভেস্টর বা উন্নত দেশগুলোতে যে কৃষির যে ফিল্ডগুলো আছে সেটা মনিটরিং করার জন্য সেখানে হচ্ছে ড্রোনের ব্যবস্থা করা হয়, এই বিষয়গুলো আপনি আলোচনা করতে পারেন। এবং বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা, তো এইখানে অবশ্যই প্রকাশ করবেন যে জিডিপিতে কৃষির অবদান কত। তো জিডিপিতে কৃষির অবদান সম্ভবত 11.58% খুব সম্ভব, প্রায় 12%-এর কাছাকাছি। তারপরে এটা আপনারা একটু সঠিকভাবে একটু দেখে যাবেন যে জিডিপিতে অবদানটা হচ্ছে কৃষিতে কত। এবং এখানে কিন্তু আপনার খুব ভালো একটা কথা বলার সুযোগ আছে যে দিন দিন আপনার কিন্তু কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও দেখেন যে খাদ্যের যে অভাব, এই অভাব কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের কিন্তু ফেস করতে হয় না। একটা সময় জনসংখ্যা কম ছিল, কৃষি জমির পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু তখনও কিন্তু মানুষ 3 বেলা আপনার ভাত খেতে পারতো না, বা দেখা যাচ্ছে 3 বেলার ভিতরে 1 বেলা পেট পুরে খেতে হতো, বাকি 2 বেলা তাদেরকে না খেয়ে থাকতে হতো। কিন্তু বর্তমানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে কৃষির জমির পরিমাণ মানে খুবই দ্রুত আকারে কিন্তু কমে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে আপনার যে খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা এটা কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমাদের লোক সংখ্যাও বাড়ছে, জমি কমছে, কিন্তু খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইখানে যে কৃষির যে গুরুত্ব এই বিষয়গুলো কিন্তু আপনি হাইলাইট করতে পারেন। এরপরে আমরা একটু হচ্ছে দেখেন কৃষির যে প্রধান শাখাগুলো, আপনাদের যদি হচ্ছে এমএস করা হয়ে যায় তাহলে যে সাবজেক্টে এমএস করছেন অবশ্যই সেই সাবজেক্টটা একটু গুরুত্ব সহকারে পড়ে যাবেন। যেমন দেখেন আমি হচ্ছে প্লান্ট প্যাথোলজিতে হচ্ছে এমএস করেছি,
তো আমি যখন এই 40তম বিসিএস এর ভাইবা দিতে যাই, যদিও আমার ভাইবা ছিল হচ্ছে জেনারেলে, কিন্তু আমার বোর্ডে যে স্যার ছিলেন তিনি এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডে, যদিও তিনি অ্যাডমিন ক্যাডার থেকে ছিলেন, কিন্তু তিনি সর্বপ্রথম হচ্ছে এগ্রিকালচার ক্যাডারে হচ্ছে যোগদান করে, পরবর্তীতে তিনি হচ্ছে অ্যাডমিন ক্যাডারে হচ্ছে শিফট হয়ে যান আর কি। তো তার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কৃষি। তো কৃষি থাকার কারণে আমার বোথে ভাইবা হওয়া সত্ত্বেও আমার প্রথম কোশ্চেনই কিন্তু শুরু হয় আমার সাবজেক্টিভ দিয়ে। এবং যেহেতু হচ্ছে আমি বোথে ভাইবা দিচ্ছি, এর আগে দেখা গেছে কি যে বোথে ভাইবা দিলে সাবজেক্টিভ খুব বেশি ডিপলি মানে জিজ্ঞাসা করে না, খুব মানে বেসিক কিছু কথাবার্তা জিজ্ঞাসা করে। আমি সেইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভাইবা বোর্ডে যে দেখি যে আমার প্রথম প্রশ্নই কিন্তু শুরু হইলো কি দিয়ে, প্রথম প্রশ্ন এরকম আসলো যে বলেন যে আরটি পিসিআর মানে কি। আরটিপিসিআর মানে কি, যেহেতু আমার মাস্টার্সের সাবজেক্ট ছিল হচ্ছে প্লান্ট প্যাথোলজি, তো প্যাথোলজির সাথে একটা সম্পর্ক আছে, পিসিআর এর সম্পর্ক আছে। আর যেহেতু আমাদের 40তম বিসিএস ভাইভাটা হচ্ছে করোনার পরবর্তী সময়তেই হয়েছিল বা করোনার মধ্যে হয়, তো সেই কারণে এই পিসিআর বা আরটিপিসিআর কথাটা খুবই জনপ্রিয় ছিল। তো আমাকে প্রথম কোশ্চেনটাই করা হয় যে আরটিপিসিআর মানে কি। তো আমি কিন্তু পিসিআর মানে তো আমরা জানি যে পলিমারের চেইন রিয়াকশন, সেটা বলতে পারছি। তো তখন স্যার বলে যে আরটি মানে কি। তো আরটি মানে তো আমার আসলে ওই সময় মনেও করতে পারছি না বা আগে কখনো শুনিই নাই যে আরটি মানে কি। তো আমি স্যারকে ভদ্রভাবেই আর কি বললাম যে স্যার আসলে আমার জানা নাই। তো জানা না থাকলে স্যার বললো আপনি প্যাথোলজিতে মাস্টার্স করছেন, রেজাল্ট এত ভালো, তাহলে আপনি এই আরটিপিসিআর মানে জানেন না। তো এই কথাগুলো বললো, তখন কিন্তু মানে চিন্তা করেন যে প্রথম কোশ্চেন আমার এটা দিয়ে শুরু হয়েছে, আমি পারি নাই, সেটা আমি বলছি যে আমি জানি না, তারপর স্যার যখন ওইভাবে বলছে তখন কিন্তু নর্মালি কিন্তু মানে আপনার একটু প্রেশার খাওয়ার কথা আর কি, কিন্তু সেটা কিন্তু আমার হয় না। আমি কিন্তু খুবই মানে ন্যাচারাল ভাবে আর কি ছিলাম, মানে আমাকে দেখে মনে হচ্ছিল না যে আমি খুব একটা প্রেশারের মধ্যে আছি। যদি এর কিছু কারণ ছিল, কারণ আমার ব্যাকআপে কিন্তু একটা চাকরি ছিল, এজন্য আমার এত বেশি প্রেশার লাগে না, মনে হচ্ছিল যে হইলে হইলো, না হইলে না হলো, এরকম একটা ব্যাপার। তো আপনারা যখন ভাইবা দিতে যাবেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে কখনো যে ওইখানে যে স্যারেরা যে কথাই বলুক না কেন, আপনি পারেন বা না পারেন, যে খুব বেশি ঘাবড়ে গেলেন, এরকম হইলে কিন্তু হবে না। কারণ আপনি স্টুডেন্ট পড়াবেন, এখন স্টুডেন্ট পড়াইতে গেলে স্টুডেন্ট দেখা গেলো আপনাকে একটু উল্টাপাল্টা কোশ্চেন করলো, আপনার কথা শুনলো না, তাহলে আপনি সেই সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করেন, এটা কিন্তু ওইখানে বসে কিন্তু স্যাররা দেখবে। তো এই আরটিপিসিআর মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারের চেইন রিয়াকশন। এটা হচ্ছে মূলত যে করোনা যে ভাইরাস ছিল, ওই করোনা ভাইরাস এটার ওই পলিমারের চেইন রিয়াকশন করার জন্য আমার এই আরটিপিসিআর এটা হচ্ছে মেইনলি করা হতো। তো এই জন্য বললাম যে আপনাদের যে যে সাবজেক্টে এমএস করছেন, যদি কেউ অ্যাগ্রোনমিতে করেন, কেউ হর্টিকালচারে করেন, তাইলে অ্যাগ্রোনমি, হর্টিকালচার বা সয়েল সায়েন্স এইগুলোর যে বেসিক বেসিক যে কথাগুলো, মানে যেগুলো না জানলেই নয়, আপনাকে অবশ্যই জানা উচিত, সেগুলো আপনি একটু মানে জেনে যাবেন, একটু বিস্তারিত বা একটু ডিপলি জেনে যাবেন। তাহলে কৃষি যদি বলে যে প্রধান শাখা কি, তাহলে প্রধান শাখাগুলো আমরা এখানে দেখছি যে আমরা যেগুলো পড়ছি, এগ্রোনমি, হর্টিকালচার, সয়েল সায়েন্স, এন্টামোলজি, প্লান্ট প্যাথোলজি, এগ্রিকালচার এক্সটেনশন ইত্যাদি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেইন শাখা। তাহলে মেইন শাখাগুলো থেকে কিন্তু অলরেডি আপনারা যে এমসিকিউ সময় যে 10টা ক্লাস করছেন, সেখানে কিন্তু এই যে অ্যাগ্রোনমি লেকচার, এক অ্যাগ্রোনমি ছিল, তারপরে হর্টিকালচার ছিল, সয়েল সায়েন্স, মানে সবগুলোই কিন্তু মোটামুটি কিন্তু টাচ করা হয়েছে সেই ক্লাসগুলোতে। তো আপনি যদি সেখানেরও জাস্ট মূল বিষয়গুলো জানেন যে অ্যাগ্রোনমিতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, কি কি থাকে, সয়েল সায়েন্সে কি থাকে, এই বিষয়গুলো জানলেও কিন্তু মোটামুটি আপনি একটা ভালো ভাইবা দিতে পারবেন। এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে ফসলের মৌসুম এবং ধানের মৌসুম। আপনি যে যে আপনাদের যেমন হচ্ছে ভাইবা কয় তারিখে দেখছিলাম জানি, সম্ভবত মানে 9 তারিখ বা 8 তারিখে, যে তারিখে হোক, তারপরে নভেম্বর মাসে। তো আপনি এই জিনিসটা মাথায় রেখে যাবেন যে নভেম্বর মাস, তার মানে এইটা হচ্ছে ফসলের কোন মৌসুমের মধ্যে এই নভেম্বর মাসটা পড়ে। তো আমরা কিন্তু পড়ছি ফসলের মৌসুম ছিল হচ্ছে 3টা, মানে মূলত ছিল হচ্ছে 2টা, সেটা হচ্ছে যে খরিফ ছিল, খরিফ আর হচ্ছে রবি, খরিফ আর হচ্ছে রবি। এই খরিফের ছিল হচ্ছে খরিফ 1, আর হচ্ছে ছিল খরিফ 2, আর হচ্ছে রবি। রবিটা হচ্ছে মূলত যে শীতকালীন যে ফসল, তাকে মূলত বলা হয় হচ্ছে রবি ফসল। তাহলে যদি আপনার কাছে এই প্রশ্নটা ধরা হয় যে বর্তমান সময়ে কৃষকের মাঠে যে ফসলগুলো আছে সেটা কোন মৌসুমের বলেন তো, তাহলে আপনি কি উত্তর দিবেন চিন্তা করেন। দেখেন যদি আপনি রবি বলেন, রবি কিন্তু মাত্র কি হচ্ছে, ফসলটা মাত্র হচ্ছে ফলানো হচ্ছে, কিন্তু বর্তমানে যেগুলো আছে সেগুলো হচ্ছে খরিফ 2-এর যে ফসলগুলো, এইগুলোই বর্তমানে মাঠে এই ফসলগুলোই কাটা হচ্ছে, আর রবি ফসলগুলো হচ্ছে সবেমাত্র লাগানো হচ্ছে। যেমন দেখুন শীতকালীন যে সবজিগুলো আছে, যেমন ধরেন যে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এগুলো যদিও বাজারে এখন প্রায় 12 মাস খালি পাওয়া যায়, কিন্তু মূলত সিজনটা হচ্ছে রবি যে সিজন সেটা।
এরপর হচ্ছে যে ধানের মৌসুম। ধানের মৌসুম আমরা এটাতে পড়ছিলাম যে আউশ, আমন, বোরো, এই 3টা মৌসুম। তাহলে সেই অনুযায়ী হচ্ছে আপনার বর্তমান সময়ে কোন ধানটা চাষ করা হচ্ছে বা পরবর্তীতে কোন ধান চাষ করা হবে সেই সম্পর্কে জেনে যাবেন। এবং এর সাথে আরেকটা জিনিস জানবেন যে যার বাড়ি যে জেলাতে, সেই জেলাটা কোন ফসলের জন্য বিখ্যাত, এটাও কিন্তু আপনারা একটু সাথে জেনে যাবেন। এরপর হচ্ছে বাংলাদেশের প্রধান ফসল এবং মৌসুমী চাষ। এটা মূলত লিখছি যে প্রধান ফসল, বাংলাদেশের প্রধান ফসল তো অবশ্যই ধান, এবং আপনার নিজ নিজ এলাকায় কিন্তু কিছু নির্দিষ্ট ফসল থাকে। যেমন কারোর বাড়ি যদি থাকে ফরিদপুর বা ওই অঞ্চলের দিকে, তাদের এলাকায় কিন্তু পেঁয়াজ অনেক ভালো হয়। কারো যদি হয় উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের দিকে গম ভালো হয়। তো এরকম, বা দক্ষিণবঙ্গের দিকে যদি কারোর বাড়ি থাকে, তাহলে সেখানে কিন্তু হচ্ছে আপনার ফসলের পাশাপাশি ওইদিকে ঘের থাকে বেশি, মানে মাছের যেটা, তো চিংড়ি মাছটা কিন্তু এই দক্ষিণ অঞ্চলের দিকে বেশ ভালো পরিমাণ হয়। তাহলে এই বিষয়গুলো আপনারা কিন্তু একটু অবশ্যই জানবেন যে কে কোন এলাকার, এবং সেই এলাকার প্রধান যে কৃষি, সেই প্রধান কৃষিগুলো কোনগুলো। আচ্ছা, এরপরে আমরা একটু সাবজেক্টিভের ভিতরে ঢুকি। যদিও আমি এখানে স্লাইডে অনেক কিছুই লেখা নিয়ে আসছি, তো এই লেখাগুলো আমি আপনাদেরকে এত কিছু পড়াবো না, জাস্ট আপনারা যাতে পড়ে নিতে পারেন সেই জন্য আমি জাস্ট এখানে নিয়ে আসছি। মূলত বিষয় হচ্ছে যে মাঠ ফসল, আর একটা আছে হচ্ছে উদ্যান ফসল, যেটা আমাদের পরবর্তী স্লাইডে আছে। মাঠ ফসল এবং হচ্ছে উদ্যান ফসল। তো মাঠ ফসল কারা আর উদ্যান ফসল কারা, জাস্ট 2-3টা বৈশিষ্ট্য একটু আপনি মনে রাখবেন। মাঠ ফসল মূলত হচ্ছে, একটা কথা মনে রাখবেন, দেখেন যে ফসলগুলোকে হচ্ছে আপনি প্রক্রিয়াজাতকরণ করে খেতে হয়, মানে আপনি সরাসরি মাঠ থেকে এনেই খেতে পারেন না যে ফসলগুলো, সেইগুলোকে বলা হয় হচ্ছে আমার হচ্ছে মাঠ ফসল। যেমন দেখেন, আপনি একটা সহজ উদাহরণ দিই, যেমন ধান তো আমরা সরাসরি মাঠ থেকে এনেই কিন্তু খেতে পারি না। ধানটাকে আপনি রোদে শুকাবেন, মাড়াই করবেন, সেটা ভাঙাবেন, চাল হবে, তারপরে আপনি সেটা কি রান্না করে খাবেন। তো আরেকটা কনফিউশন বাদে, যেমন যদি আপনাকে বলা হয় যে বলেন তো খেজুর এটা হচ্ছে কি ফসল, মাঠ ফসল না উদ্যান ফসল? তো আপনি মনে করতে পারেন খেজুর তো গাছ থেকে পেড়ে এনে খাওয়া যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে খেজুরটা আসলে মূলত কোন উদ্দেশ্যে চাষ করা হয়। যে খেজুরের রস, এর মূলত কাজটা কি? এই খেজুরের রস দিয়ে হয় বানাবে হচ্ছে গুড়, আর না হইলে কি চিনি। তা খেজুর গাছে কি সরাসরি গুড় বা চিনি হয়? হয় না। রসটা আনা হয়, সে রসটাকে প্রক্রিয়াজাতকরণ করে গুড় বা চিনি এগুলো হচ্ছে তৈরি করা হয়। তাহলে খেজুর, তাল, নারিকেল যেগুলো আছে, এই সবগুলো হচ্ছে মাঠ ফসলের অন্তর্ভুক্ত। তাহলে মাঠ ফসলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রক্রিয়াজাতকরণ করে খেতে হয়। আর উদ্যান ফসল প্রক্রিয়াজাতকরণ না করে খাওয়া যায়। তাহলে উদ্যান ফসল দেখেন, যত রকম হচ্ছে আপনার ফল আছে, যত রকম সবজি আছে, এবং ফুল যদিও খাওয়া যায় না, কিন্তু এই তাহলে ফল, সবজি এবং ফুল যা আছে তাদের সবাই হচ্ছে উদ্যান ফসল। যেমন দেখেন, সবজির মধ্যে টমেটো বা বেগুন আপনি সরাসরি কি মাঠ থেকে নিয়ে এসে রান্না করে খেতে পারছেন, ওইটাকে কেন নতুন করে শুকানো বা অন্য কোনো কাজ করা লাগছে? কোনো কিছু কিন্তু করা লাগছে না। ঠিক একই রকম ভাবে ফল যেটা, সেটাও যদিও ফুল খাওয়া যায় না, কিন্তু ফুলের এই বৈশিষ্ট্যগুলো, এইগুলো কিন্তু হচ্ছে ফুলের সাথে হচ্ছে মেলে, মানে উদ্যান ফসলের বৈশিষ্ট্যের সাথে মেলে। তাইলে আপনারা জাস্ট এই উদ্যান ফসল কোনগুলো আর মাঠ ফসল কোনগুলো, মাঠ ফসল হচ্ছে মূলত শস্য জাতীয় যে ফসলগুলো আছে, দানা জাতীয় যে ফসলগুলো আছে, এরা সবাই হচ্ছে মাঠ ফসল। তাইলে আপনি মনে রাখতে পারেন, ফল, সবজি এবং ফুল বাদে যারা আছে তারা সবাই হচ্ছে মাঠ ফসল। এরপরে দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার ভাইবার জন্য। ভাইবারটাতে কিভাবে আসবে দেখেন, যদি কারোর বাড়ি থাকে সিলেট অঞ্চলের দিকে বা পাহাড়ি অঞ্চলের দিকে, তো মনে রাখবেন পাহাড়ি অঞ্চলের মাটিটা কিন্তু অম্লীয় মাটি। তো আপনার কাছে যে অবশ্যই ভাইবা বোর্ডে যে থাকবেন, অবশ্যই হচ্ছে একজন কিন্তু এক্সপার্ট থাকবেন, মানে তিনি হচ্ছে বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে ভার্সিটির, মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো একজন টিচার বা 2জন টিচারই থাকতে পারেন কৃষি বিশ্ববিদ্যালয়ের, অথবা হচ্ছে মানে একজন এক্সপার্ট অবশ্যই থাকবেন। তো যিনি থাকবেন, এই কোশ্চেনটা কিন্তু নর্মালি তার মাথায়তে আসবেই। যদি কারোর বাড়ি বলা হয় যে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে বা হচ্ছে আপনার পাহাড়ি এলাকা, এরকম কোনো কিছু বলা হয়, তখন কিন্তু বলবে যে আপনার এলাকার যে মাটি, এই মাটিটা হচ্ছে কেমন, বা এই মাটিতে কোন ধরনের ফসল ভালো হয়। তখনই কিন্তু উত্তরটা আপনার এখান থেকে আসবে। দেখেন, মাটি হচ্ছে অম্লীয় মাটি হয়, ক্ষারীয় মাটি হয়। ক্ষারীয় মাটি আপনারা তো জানেনই, অম্লীয় মাটি মানে যেখানে হচ্ছে পিএইচ এর মানটা হচ্ছে কম থাকে। তো এই অম্লীয় মাটি হচ্ছে মূলত যে পাহাড়ি অঞ্চলের যে মাটিগুলো, অম্লীয় মাটিটা হচ্ছে আমাদের যে পাহাড়ি অঞ্চলের যে মাটিগুলো, সেগুলো মূলত হচ্ছে অম্লীয় মাটি, এবং অম্লীয় মাটিটা দেখে বোঝা যায় এই মাটিটা হচ্ছে লাল হয়। তো পাহাড়ি অঞ্চলে সব থেকে বেশি ভালো হয় কি? চা। তাহলে চা কিন্তু এই অম্লীয় মাটির একটা ফসল। এখন কথা হচ্ছে, যদি কোনো এলাকার মাটি অম্লীয় মাটি হয়, তাহলে অম্লীয় মাটিটাকে আপনি হচ্ছে নিরপেক্ষ মাটি বা ভালো মাটিতে পরিণত করবেন কিভাবে? তো আপনি জাস্ট এখানে যে বোল্ড করে যে পয়েন্টগুলো দিচ্ছে, জাস্ট এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। ব্যাখ্যা জাস্ট আপনার মনে রাখার জন্য আমি এখানে নিয়ে আসছি। তো ব্যাখ্যা আপনি না পড়লেও সমস্যা নাই, কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন। একটা হচ্ছে চুন ব্যবহার করে, দেখেন অম্লীয় মাটিতে যদি আপনি চুন ব্যবহার করেন, তাহলে অম্লীয় মাটির পিএইচ এর মান বেড়ে সেটা হচ্ছে নিরপেক্ষ মাটিতে হয়। 2 নম্বর হচ্ছে সেচের ব্যবস্থা।
যদি পানিতে প্রচুর পরিমাণে সেচ দেওয়া হয় তাহলে মাটির অম্লত্ব আস্তে আস্তে কমতে থাকে। এরপর হচ্ছে জৈব সার ব্যবহার। 4 নম্বর হচ্ছে সবুজ সারের ব্যবহার এবং সর্বশেষ হচ্ছে কাঠের ছাই প্রয়োগ। তাহলে এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট হচ্ছে একটু ভালো করে পড়বেন যে অম্লীয় মাটিটাকে কিভাবে নিরপেক্ষ মাটিতে পরিণত করা যায়, অথবা অম্লীয় মাটিটাকে আপনি কিভাবে ভালো মাটিতে পরিণত করে সেখানে অন্যান্য ফসলগুলো চাষ করতে পারবেন। তাহলে মূলত এই কাজগুলো হচ্ছে করতে হবে। তো অনেক সময় দেখবেন যে আমাদের এলাকার মাটিতে আপনার অনেক ধরনের ফসল যদি না হয়, তখন মাটিটা টেস্ট করে যদি আপনি দেখেন যে মাটিটা অম্লীয় মাটি, তখন মাটিতে চুন, সেচ, জৈব সার, সবুজ সার এবং কাঠের ছাই এগুলো প্রয়োগ করলে মাটির অম্লত্বটা আস্তে আস্তে কমতে থাকে। জাস্ট এর উল্টোটা হচ্ছে মাটির ক্ষারত্ব। এই ক্ষারীয় মাটি কোনগুলো? ক্ষারীয় মাটি হচ্ছে মূলত আপনার হচ্ছে যে নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে বা সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো আছে, লবণাক্ত যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোর মাটিটা হচ্ছে মূলত ক্ষারীয় মাটি। তো ক্ষারীয় মাটিতে ভালো হয় কোনটা সে মনে রাখবেন, সেটা হচ্ছে এখানে হচ্ছে নারিকেল, সুপারি, হ্যাঁ, এই ফসলগুলো, আরো অনেক ফসল আছে যে শালগম, এইগুলো হচ্ছে ক্ষারীয় মাটিতে ভালো হয়। তাহলে ক্ষারীয় মাটিটাকেও যদি আমি ভালো মাটিতে পরিণত করতে চাই, তাহলে এটা মনে রাখবেন যে গন্ধক বা সালফার একই, বাজারে হচ্ছে গন্ধক হিসেবে কিনতে পাওয়া যায়। গন্ধক বা সালফার ব্যবহার করতে হবে, চিটাগুড় প্রয়োগ করতে হবে, আর আগেরটার মধ্যে এখানে যে জৈব সার, সেচ এবং এখানে একটা অতিরিক্ত করছে ক্যালসিয়ামের যৌগ ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম যৌগ বলতে আপনার এখানে ক্যালসিয়াম সালফেট বা জিপসাম যে সারটা আছে, এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে মাটির ক্ষারত্বটা কমবে। তাহলে জাস্ট এইখানে আপনি এই যে 4-5টা করে পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে মনে রাখবেন যে অম্লীয় মাটিটাকে কিভাবে আপনি নিরপেক্ষ মাটিতে পরিণত করবেন আর ক্ষারীয় মাটিটাকে কিভাবে নিরপেক্ষ মাটিতে পরিণত করবেন। এরপরে আমরা একটু দেখি যে ধান চাষের নিবিড় পদ্ধতি বা এসআরআই পদ্ধতি। তো এর আগে একটু আমার ভাইবার একটু গল্প দিয়ে নিই। আমার ভাইবার তো প্রথম কোশ্চেন ছিল যে আরটিপিসিআর। তো পরবর্তীতে আমাকে কিন্তু, যেহেতু আমি পুরোপুরি পারি নাই, পরবর্তীতে আমাকে বলা হলো যে আপনি ধানের একটা রোগের নাম বলেন। তো তখন আমি অনেক চিন্তা ভাবনা করে একটা রোগের নাম আর কি বললাম। তো বলার পরে স্যার বললো যে এই রোগটা হয় কিসের কারণে হয়। তো আমি সেটা বললাম যে রোগটার কথা বললাম যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তো আমাকে কিন্তু হঠাৎ করে ধরা হলো যে এই রোগটা ব্যাকটেরিয়ার কারণে হয়, এই রোগের মেকানিজমটা ব্যাখ্যা করেন। তো আমি তো বললাম যে আমি কিন্তু ডিপলি এভাবে পড়ে যাই নাই, কিন্তু যেহেতু স্যার ছিল হচ্ছে আমার এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের, এই জন্য কিন্তু তিনি আমাকে এই প্রশ্নটা করলেন। তো মেকানিজম ব্যাখ্যা করার কথা বললে আমি কিন্তু তেমন ভালোভাবে বলতে পারলাম না, বা এক প্রকার মানে বলতে পারলাম না। তো স্যার বললো কি আপনি কি পারবেন? তো আমি সেটাও বললাম যে সরি স্যার। তো বলার পরে একটা পর্যায়ে যে এরকম হলো যে স্যার আমাকে বললো যে আচ্ছা আপনি কোন অংশ থেকে প্রশ্ন করলে ভালো করে উত্তর দিতে পারবেন। তো তখন আমি স্যারকে বললাম যে স্যার এগ্রোনমি থেকে প্রশ্ন করলে আমি ভালোভাবে উত্তর দিতে পারবো। তো তখন আমাকে এগ্রোনমি থেকে প্রশ্ন করলো এবং সেখান থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে স্যার হচ্ছে পরবর্তী যে এক্সটার্নাল ছিল সেই এক্সটার্নাল কাছে, মানে চেয়ারম্যান স্যার আর কি, এক্সটার্নালের কাছে হচ্ছে আমাকে শিফট করলো। এই কথাটা বলার প্রধান কারণ হচ্ছে ভাইবা বোর্ডে যে আপনাকে সব প্রশ্ন পারতে হবে এরকম কিন্তু কোনো কথা না, আর আপনি সব প্রশ্ন পারবেনই না। স্যার যদি আপনাকে না পারাই নেই, তাহলে আপনি কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া আসলে হচ্ছে কঠিন। কারণ আপনাকে কোন জায়গা থেকে কোন প্রশ্ন ধরবে সব তো আপনার জানা থাকবে না, আর জানা থাকলেও ওই সিচুয়েশনে অনেক জানা জিনিসও আপনি কি ভুলে যাবেন। তো দেখা যাচ্ছে কি আপনাকে প্রথম 4-5টা প্রশ্ন বললো, আপনি 4-5টা প্রশ্নই পারলেন না, তারপরেও কিন্তু আপনাকে কিন্তু ঘাবড়াই গেলে কিন্তু হবে না। আপনি যে পারছেন না এটা আপনার কোনো সমস্যা নাই, মানুষ নাই পারতে পারে, ভুলে যেতেই পারে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি পারছেন না, না পারলে আমরা অনেক সময় কি করি, অনেক সময় যে মুখে হাত দিই বা হেসে ফেলি, এই সব কাজগুলো করা যাবে না। আপনি স্মার্টলি সেগুলো বলবেন যে সরি স্যার আমার জানা নেই, বা স্যার আমাকে আরো বেশি পড়তে হবে, এরকমভাবে আপনি এই বিষয়গুলো হচ্ছে হ্যান্ডেল করবেন। এবং সবসময় হচ্ছে আপনার কনফিডেন্সটা ধরে রাখবেন। আপনি প্রশ্ন যদি নাও পারেন তাও আপনি কনফিডেন্সটা ধরে রাখবেন, দেখবেন যে আপনি যখন পারবেন না তখন স্যার আপনাকে আস্তে আস্তে সহজ প্রশ্নের দিকে নিয়ে যাবে, অথবা আপনি যখন কোনো একটা প্রশ্ন উত্তর করেন সেই উত্তরটা এমনভাবে করবেন যাতে পরবর্তী প্রশ্নটা আপনার উত্তরের মধ্যে থেকেই আসে, যাতে আপনি হচ্ছে পারেন। যেমন দেখেন আমাকে যে প্রশ্ন করলে যে আপনি কোন অংশ থেকে পারবেন, তখন আমি কিন্তু এগ্রোনমি বললাম এবং এগ্রোনমি দিয়ে স্যারকে অন্যভাবে স্যার যে প্রশ্নগুলো করে সেগুলো কিন্তু আমি হ্যান্ডেল করতে পারলাম। তো এই যে টপিকসটা এসআরআই, সিস্টেমিক রাইস ইন্টেন্সিফিকেশন, এই জিনিসটা আমি নিয়ে আসলাম এই কারণে, কারণ এটা হচ্ছে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। আমরা সবাই জানি যে ধান চাষ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে পানির প্রয়োজন হয়, কিন্তু এই যে এসআরআই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে আমাদের ক্লাইমেটের সাথে, মানে আমাদের যে হচ্ছে যে দিন দিন যে ক্লাইমেটগুলো
চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ মানে পানির পরিমাণ দেখেন আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে, পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে। তো এই এসআরআই পদ্ধতিতে যদি ধান চাষ করা হয় সেখানে হচ্ছে পানি লাগে অনেক কম। ধান খেতে হচ্ছে যদি পানির পরিমাণ বেশি থাকে সেখানে একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা হচ্ছে মিথেন গ্যাস, এবং আপনারা জানেন যে মিথেন গ্যাস হচ্ছে গ্রিন হাউসের জন্য কিন্তু দায়ী। তাহলে আমি যদি হচ্ছে এসআরআই পদ্ধতিতে যদি ধান চাষটা করি তাহলে দেখেন দুইটা উপকার পাচ্ছি, একটা হচ্ছে পানির পরিমাণ মানে পানিটার অপচয় কম হচ্ছে, 2 নম্বর হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসও উৎপন্ন হচ্ছে কম। ঠিক এই কারণে এই এসআরআই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে এবং বাইরের দেশে ধান চাষের জন্য মূলত এই এসআরআই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোই কিন্তু ব্যবহার করা হয়। এখন এই এসআরআই পদ্ধতিটা মূলত কি, তো এটা আপনাদের যে কম্পেন্ডিয়াম আমি দিয়েছিলাম সেখানে কিন্তু ব্যাখ্যা করা আছে এসআরআই পদ্ধতিটা কি। জাস্ট আমি এখানে অল্প কথা একটু বলি যে এসআরআই পদ্ধতিটা হচ্ছে এখানে মূলত এই দেখেন একটা কথা লিখছে AWD, অল্টারনেটিং ওয়েটিং অ্যান্ড ড্রাইং। তো ধান খেতে সাধারণত কি করা হয় যে ওই যে ফ্লাডিং আকারে হচ্ছে পানি সেচ দেওয়া হয়। তার মানে হচ্ছে সবসময় কি দেখা যায় ধানের ক্ষেতে 1 বিঘা করে হচ্ছে সবসময় পানি জমা থাকে, কিন্তু এই পদ্ধতিতে যদি সেচ দেওয়া হয় তাহলে ধানের ক্ষেতে হচ্ছে পানি জমা থাকবে না, যেটুকু প্রয়োজন সেইটুকুই হচ্ছে উদ্ভিদ গ্রহণ করতে পারে। তাহলে পানি জমা না থাকলে সেখানে মিথেন গ্যাসটা উৎপন্ন হবে না এবং হচ্ছে আমার পানির অপচয়টাও কম হবে। তাহলে এটা কিন্তু আমার খুবই মানে বায়োলজিক্যাল ফ্রেন্ডলি বলেন বা ক্লাইমেট ফ্রেন্ডলি বলেন, এই পদ্ধতিটা হচ্ছে কিন্তু খুবই আমাদের প্রকৃতির জন্য খুবই হচ্ছে উপকারী। এই কারণে বর্তমান সময়ে আমাদের যে স্মার্ট যে এগ্রিকালচার সেখানে এই এসআরআই পদ্ধতির কথাগুলো সব থেকে বেশি পরিমাণ হচ্ছে আলোচিত হচ্ছে বা বলা হচ্ছে। তো এখানে তার বোঝার জন্য জাস্ট একটা ছবি নিয়ে আসছে যে এই যে AWD পদ্ধতি আমি বললাম যে AWD পদ্ধতিতে কিভাবে সেচ দেওয়া হয়, সেটা হচ্ছে যে মাঠের ধান ক্ষেতের মধ্যে এরকম একটা পাইপ পুঁতে রাখা হয়, যে এরকম যে পাইপের একটা ছবি এখানে দেখাচ্ছে, এরকম পাইপের অর্ধেক পর্যন্ত মাটির নিচে রাখা হয় এবং পাইপের গায়ে কিছু ছিদ্র থাকে। তো এই পানিটা হচ্ছে ছিদ্র দিয়ে পাইপের মধ্যে হচ্ছে চলে আসে। তো আপনি হচ্ছে জাস্ট প্রত্যেকদিন এসে এই পাইপটা পর্যবেক্ষণ করবেন যে পাইপের মধ্যে যদি পানি থাকে তাহলে আপনার আর খেতে নতুন করে সেচ দেওয়ার দরকার নেই, আর যখন দেখবেন যে পানির লেয়ারটা কমে গেছে তখন আপনি সেখানে হচ্ছে সেচ দিবেন। মূলত এই হচ্ছে ব্যাপারটা, মূল বিষয়টা হচ্ছে এটা। তো এর বেশি বিস্তারিত না জানলেও চলবে আপনার ভাইবার জন্য। তো এই যে এসআরআই যে পদ্ধতি এবং এসআরআই পদ্ধতির জন্য AWD, এই AWD যে সেচ পদ্ধতি এটা একটু হচ্ছে জেনে রাখবেন। এরপর সাথে পাটের রিবন রেটিং, এটাও রিবন রেটিংটা কি আমরা নর্মালি জানি যে পাট হচ্ছে কেটে সেটা পানিতে পচানোর পরে আঁশটা হচ্ছে তোলা হয়। রিবন রেটিংটা হচ্ছে কাঁচা পাট কাটার পরে তার আঁশটা উঠানো হয়, তারপরে সেই আঁশটাকে হচ্ছে পচানো হয়। এই জন্য বলছে রিবন মানে হচ্ছে এখানে পাটের সেই আঁশ, রিবন মানে পাটের সেই আঁশ, আর রেটিং মানে হচ্ছে পচানো। তার মানে এটা হচ্ছে আগে হচ্ছে আমি আঁশটাকে উঠাই ফেলবো, তারপরে হচ্ছে সেটাকে পানিতে পচাবো। তো এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এই রিবনেটিং পদ্ধতির মাধ্যমে কি হবে, আমি যে আঁশটা পাবো সেই আঁশটা হবে উন্নত মানের। তো এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে আগে হচ্ছে আপনার পাট পচানোর জন্য কিন্তু জলাশয়ের প্রয়োজন হতো, তো এর ক্ষেত্রে কিন্তু আর আপনার আর জলাশয়ের প্রয়োজন পড়বে না, আপনি জাস্ট অল্প একটু পানির মধ্যেই আপনি এই রিবনেটিং প্রক্রিয়ায় হচ্ছে কয়েক মন পাটের আঁশ বা পাট হচ্ছে আপনি সেখানে কিন্তু পচাইতে পারবেন। তাহলে রিবন রেটিংটা হচ্ছে একটা আধুনিক পাট পচানোর একটা পদ্ধতি। তাহলে আমরা এখানে দেখেন আমি যে বিষয়গুলো ফোকাস করছি মূলত হচ্ছে এগ্রিকালচার প্রাচীন পদ্ধতিতে যে এগ্রিকালচার মানে করা হতো, মানে যে এগ্রিকালচার গুলো হচ্ছে ব্যবহার করা হতো সেটা না করে যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, যেমন আগে এসআরআই ছিল, এটা হচ্ছে পাটের রিবন রেটিং, যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমরা পরিবেশের কম ক্ষতি করে আমরা হচ্ছে কৃষি কাজটা করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে ফোকাস করছি। দেন হচ্ছে রেটুন ফসল। রেটুন ফসল মানে আমরা জানি যে ফসল একবার হলো সেই ফসলটা কেটে ফেলা হইলে সেখান থেকে আবার নতুন করে যখন গাছ বের হয় বা ফসল বের হয় তখন তাকে বলা হচ্ছে রেটুন ফসল। এটা মূলত হচ্ছে আখের ক্ষেত্রেই বেশি করা হয়, আখ আছে, নেপিয়ার ঘাস আছে, অনেক সময় হচ্ছে যে আমাদের যে আমন ধান, এই আমন ধানের ক্ষেত্রেও হচ্ছে এই রেটুন ফসলটা ব্যবহার করা হয়। তার মানে আখের দেখা যাচ্ছে কি যে আপনি উপর থেকে কেটে ফেলেন, মানে গোড়া দিয়ে কেটে ফেলেন, এরপর ওই গোড়া থেকে আবার নতুন করে হচ্ছে আখের যে গাছ ওঠে সেখান থেকেও কিন্তু নতুন আখ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে রেটুন ফসল। তো এটা আখের ক্ষেত্রে, নেপিয়ার ঘাস বা হচ্ছে ধানের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়ে থাকে। দেন আছে ইন্টারকালচারাল অপারেশন। ইন্টারকালচারাল অপারেশন মানে আমি একটা ফসল লাগানোর পর থেকে সেটা হচ্ছে একেবারে মানে ঘরে তোলার আগ পর্যন্ত, ঠিক আছে, এর মধ্যে যে কাজগুলো করি সেগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারকালচারাল অপারেশন। এই ইন্টারকালচারাল অপারেশন বা আন্তঃপরিচর্যা করলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, সেখানে হচ্ছে পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং হচ্ছে কম খরচে আমরা ফসলটা উৎপাদন করতে পারি। তো এইখানে দেখেন
অনেকগুলো ইন্টারকালচারাল অপারেশনের কথা বলছি। তো মোটামুটি আপনারা আশা করি যে এই সবগুলোই জানেন। এখানে জাস্ট 2-3টা জিনিস আমি একটু আপনাদের বলি। সেটা একটা হচ্ছে কি দেখেন, গ্যাপ ফিলিং আর হচ্ছে থিনিং, এই দুইটা হচ্ছে একটা অপরের উল্টো। থিনিংটা হচ্ছে যে আপনি বীজ দেখা গেল কি ছিটানোর পরে খুবই কাছাকাছি, মানে ধরেন অল্প একটু জায়গা, ধরেন এই জায়গার ভিতরে আপনার থাকার কথা ধরেন 10টা গাছ, কিন্তু 10টা গাছ না থাকে, এখানে দেখা যাচ্ছে 50টা গাছ চলে আসছে। তখন থিনিং মানে কি, আপনি এখান থেকে গাছগুলো উঠায় একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। ফাঁকা ফাঁকা করে দিলে কি হবে, যে গাছগুলো থাকবে তারা হচ্ছে পুষ্টি এবং হচ্ছে আলো বাতাস ভালোভাবে পাবে। এটা হচ্ছে থিনিং। তাহলে থিনিং মানে হচ্ছে একটা ঘন যে পরিবেশ থাকে সেখান থেকে কিছু উদ্ভিদকে উঠায় সেখানে সেটা একটু ফাঁকা করে দেওয়া, তার নাম হচ্ছে থিনিং। আর গ্যাপ ফিলিং হচ্ছে আপনার এখানে আপনার এই জমিতে দেখাচ্ছে এখানে একটা গাছ লাগাইছেন, এখানে এখন এই গাছটা কোনো কারণে ধরেন মারা গেল, তাহলে আপনার কি এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? তখন আপনি কি করবেন, এখানে নতুন আর একটা চারা হচ্ছে আপনি রোপণ করে দিবেন। তাহলে এটা নাম হচ্ছে কি গ্যাপ ফিলিং, মানে একটা গ্যাপ তৈরি হয়েছে সেখানে নতুন একটা চারা আপনি নিয়ে আসবেন, সেটা নাম হচ্ছে গ্যাপ ফিলিং। এরপরে দেখেন হচ্ছে টাইংটা মূলত হচ্ছে আমি পাশে আঁক লিখে রাখছি, আঁকের ক্ষেত্রে করা হয়। যেহেতু আখ গাছগুলো হচ্ছে বেশ লম্বা হয় এবং চিকন হয়, তখন কি করা হয় যে বাতাসে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এই জন্য 4-5টা আখ হচ্ছে একসাথে বেঁধে রাখা হয়। বেঁধে রাখলে কি হয়, বাতাস আসলে তখন আখটা হচ্ছে ভাঙে না, তখন এটা নাম হচ্ছে কি টাইং। টপিং মানে হচ্ছে যে কোনো গাছের উপরের পোর্শন কেটে দেয়, এটা মূলত হচ্ছে চার ক্ষেত্রে এটা হচ্ছে করা হয়। চা গাছের উপরের পাতাগুলো কেটে দেওয়া হয়, এটার নাম হচ্ছে টপিং। মালচিং আপনারা জানেন। দেখেন প্রপিংটা হচ্ছে, টাইং হচ্ছে 4-5টা আখের গাছ একসাথে বেঁধে দেওয়া, আর প্রপিংটা হচ্ছে গাছটাকে যখন কোনো একটা লাঠি অথবা বাঁশ দিয়ে ওইটাকে হচ্ছে ঠেলে দিয়ে রাখা যাতে সে পড়ে না যায়। বিশেষ করে দেখবেন যে কলা গাছে কি করা হয়, যখন একটা কলার কাঁদি পড়ে তখন কলা গাছে কি 2টা বাঁশ এইভাবে দিয়ে গাছটাকে একটু কি ঠেলে রাখা হয় যাতে গাছটা ভেঙে না পড়ে, সেটাকেই মূলত বলা হচ্ছে প্রপিং। আর লাস্টে দেখেন আছে কি স্টকিংটা হচ্ছে যে গাছের যাতে হেলে না পড়ে তার জন্য একটা লাঠি পুঁতে দেওয়া, এটা নাম হচ্ছে স্টকিং। তো এইখানে যে ইন্টারকালচারাল অপারেশনগুলো আছে, এই ইন্টারকালচারাল অপারেশনগুলো আপনারা একটু হচ্ছে ভালো করে দেখবেন, প্রত্যেকটা সম্পর্কে একটু দেখবেন, কারণ এইখান থেকে কিন্তু স্যারেরা কোশ্চেন করতে পারে। অথবা আপনার যদি এই বিষয়গুলো জানা থাকে, তখন আপনি দেখা যাচ্ছে যে আপনাকে ধান নিয়ে কোনো একটা প্রশ্ন বা কিছু করলো, তখন আপনি ওর ভিতরে ইন্টারকালচারাল অপারেশন এই কথাটা একটু নিয়ে আসবেন। কারণ আপনি তো জানেন যে ইন্টারকালচারাল অপারেশন যখন আপনি নিয়ে আসবেন, তখন স্যার কিন্তু পরবর্তী কোশ্চেন আপনাকে এখান থেকে করবে। দেখা গেল ধানের ক্ষেত্রে বললো যে তাহলে বলেন যে ধানের ক্ষেত্রে কোন কোন ইন্টারকালচারাল অপারেশন করতে হয়, তখন আপনি এখান থেকে 4-5টা নাম বলে দিতে পারলেন, এবং এইগুলো সম্পর্ক তো আপনার আগে থেকে জানা থাকবে। তো এই জন্য হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে উত্তরগুলো যেন মানে আপনার জন্যই সেটা কঠিন না হয়ে যায়, মানে এমন কোনো টার্ম বা এমন কোনো টপিকস আপনি নিজে নিয়ে আসবেন না যেগুলো আপনার কাছে হচ্ছে অজানা। যে জিনিসগুলো আপনার কাছে জানা, আপনি সেই বিষয়গুলোই হচ্ছে এখানে নিয়ে আসবেন। মাটির বুনট, এটা একটু ভালো করে পড়ে। মাটির বুনট মানে হচ্ছে মাটিতে যে বালিকণা, পলিকণা আর হচ্ছে কর্দমকণা, আমরা বলি স্যান্ড সিল্ট কেলে, এইটার যে অনুপাত এইটাকে মূলত বলা হয় মাটির বুনট। এবং এইটা একটু আমি আপনাদেরকে বলি যে হার্বিসাইডের ক্ষেত্রে বা পেস্টিসাইডের ক্ষেত্রে জাস্ট 3টা জিনিস আছে, একটা হচ্ছে সিলেক্টিভ, নন সিলেক্টিভ আর হচ্ছে কন্টাক্ট। সিলেক্টিভ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি একটা কীটনাশক বা ধরুন হার্বিসাইড বলতে হচ্ছে মানে আপনার আগাছা নাশক। এখন আপনার মাঠে ফসলও আছে এবং হচ্ছে অতিরিক্ত আগাছাও আছে, তো সেখানে যদি হচ্ছে আপনি সিলেক্টিভ হার্বিসাইড প্রয়োগ করেন, তাহলে শুধুমাত্র আগাছাগুলো মারা যাবে, আপনার ফসলের কোনো ক্ষতি করবে না। তার মানে সিলেক্টিভ মানে সে সিলেক্ট করে দিচ্ছেন যে সেখান থেকে শুধুমাত্র আগাছাগুলো মেরে ফেলতে হবে, তাহলে তখন আপনি সিলেক্টিভ হার্বিসাইড দিবেন। নন সিলেক্টিভ মানে সেখানে হচ্ছে সে কোনটা আগাছা আর কোনটা হচ্ছে আপনার যে ফসল সে এটা বুঝতে পারবে না। আপনি ওইখানে এই হার্বিসাইডটা দিলে আপনার সবই ফসল এবং আগাছা সবই হচ্ছে মারা যাবে। তো এইটা কখন করা হয়, যখন দেখা যাচ্ছে কি যে আপনার এটাকে আর কন্ট্রোল করা সম্ভব না, যে আগাছাটাকে আপনি আর কন্ট্রোলই করতে পারবেন না, তখন মূলত হচ্ছে এই কাজটা, এই নন সিলেক্টিভ হার্বিসাইড বা নন সিলেক্টিভ পেস্টিসাইড এইগুলো হচ্ছে ব্যবহার করা হয়। এরপর আসছে কন্টাক্ট হার্বিসাইড বা কন্টাক্ট হচ্ছে ইনসেক্টিসাইড। কন্টাক্ট মানে যখনই হচ্ছে এই ইনসেকটিসাইডের সংস্পর্শে কোনো একটা ইনসেক্ট আসবে তখনই সে মারা যাবে। দেখা যাচ্ছে আমি একটা গাছে স্প্রে করে রাখছি, তো আমি যদি একটা পাতাতে স্প্রে করি, ওই পাতার উপরে যদি কোনো ইনসেক্ট আসে তাহলে সেই ইনসেক্ট হচ্ছে মারা যাবে। এটার নামই হচ্ছে কন্টাক্ট। মানে যখন সংস্পর্শে আসবে তখন হচ্ছে কন্টাক্ট, আর যখন হচ্ছে কোনোটা বাছাই করতে পারবে না, সবগুলোকে মেরে ফেলবে, তখন হচ্ছে নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ হচ্ছে যখন সে বাছাই করতে পারবে যে কোনটা আগাছার কোনটা হচ্ছে ফসল। এরপরে দেখেন যদি কারোর আমার মতো প্লান্ট প্যাথোলজিতে এমএস করা থাকে তাহলে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
যে কোন উদ্ভিদের কোন রোগগুলো হয়ে থাকে। তো রোগ তো হয় অনেক, আমরা গুরুত্বপূর্ণ জাস্ট 2-3টা করে নাম একটু আপনারা জেনে রাখবেন, আপনার বেশি জানার দরকার নাই। আপনারা যে বিশেষ করে প্রধান প্রধান যে ফসলগুলো আছে, যেমন ধান, এখানে গম আছে, পাট, হ্যাঁ, আখ, ম্যাঙ্গো, পটাটো, বিশেষ করে আপনার মোটে না জানলেও এই যে পটাটো এবং হচ্ছে রাইস এবং হচ্ছে হুইট, এইগুলো একটু জানবেন। এইগুলোর জাস্ট একটা দুইটা করে হচ্ছে রোগ জেনে যাবেন, এবং সেই রোগটা আপনার ব্যাকটেরিয়ার কারণে হয় নাকি ভাইরাসের কারণে হয় নাকি হচ্ছে আপনার ফাঙ্গাসের কারণে হয়, এই বিষয়টা হচ্ছে আপনারা একটু জানবেন। এবং জাস্ট একটা করে হচ্ছে তার সিমটম, যে সিমটমটা দেখে আপনি বুঝতে পারবেন কোনটা ব্রাউন স্পট, কোনটা ব্লাস্ট অফ রাইস, কোনটা রেড রট, এটা আপনি জাস্ট কোন বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন, এরকম একটা বৈশিষ্ট্য জাস্ট আপনি মুখস্থ করবেন এবং নোট করে নেবেন খাতায়। যে রাইসে দেখা গেল যে আপনি দুইটা গুরুত্বপূর্ণ রোগের নাম পড়লেন, সেই দুইটা গুরুত্বপূর্ণ রোগের দুইটা সিমটম আপনি আলাদা করে নোট করে নিয়ে পড়বেন। তাহলে এই রোগের ক্ষেত্রে আপনার অতিরিক্ত কিছু পড়ার দরকার নেই, অল্প করে পড়েন, কিন্তু সেটার জন্য আপনি ভাইভাতে যদি আপনাকে বলা হয় যে ধানের দুইটা গুরুত্বপূর্ণ রোগের নাম বলেন বা একটা গুরুত্বপূর্ণ রোগের নাম বলেন, সেটাকে হচ্ছে কিভাবে মানে সেই যে রোগটা, ওই রোগটা কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়গুলো বলেন, তো সেইভাবে হচ্ছে আপনি একটু জেনে রাখবেন। এরপর হচ্ছে যে উদ্ভিদের যে পুষ্টি উপাদান আছে, 17টা পুষ্টি উপাদান আছে, তার মধ্যে আমার যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মূলত হচ্ছে এনপিকে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আরো অনেকগুলো আছে, সেগুলো লিখে না, এখানে মূলত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটা উদ্ভিদ মানে এই তিনটা পুষ্টি উপাদানের অভাব হইলে উদ্ভিদের কি সমস্যা হয় সেটা একটু আপনারা হচ্ছে জেনে যাবেন। এই সবগুলোই কিন্তু আপনাদের শীট দেওয়া আছে, সেখানে কিন্তু সবগুলোর উত্তরে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। এবং এই নাইট্রোজেনের জন্য কোন সারটা ব্যবহার করা হয়, এই ফসফরাসের জন্য কোন সার ব্যবহার করা হয়, বা পটাশিয়ামের জন্য কোন সার ব্যবহার করা হয়, এটা একটু সেই সাথে জেনে যাবেন যে কোনো উদ্ভিদের যদি কোনো একটার অভাব হয় তাহলে আপনি তার জন্য কোন সারটা দেবেন। যেমন দেখেন, আমি যখন বাংলাদেশ ব্যাংকের এডির ভাইবা দিই, তো সেই ভাইভাতে আমাকে একটা কোশ্চেন করা হয়েছিল এরকম যে, যেহেতু সেখানে এক্সপার্ট কেউ ছিল না, যেহেতু ব্যাংকের ভাইবা ছিল, সেখানে মানে এগ্রিকালচারিস্ট কেউ ছিল না, তো এখানে তো হচ্ছে মানে ইনডোর তো অনেক প্ল্যান্ট থাকে, যে ঘরের ভিতরে কিন্তু অনেক গাছপালা থাকে। তো হঠাৎ করে একটা গাছ হচ্ছে মানে শুকায় যাচ্ছে বা এরকম একটা অবস্থা দেখে আমাকে হঠাৎ করে, যেহেতু যখন দেখছে যে আমি এগ্রিকালচারে, আমরা বলছে আচ্ছা বলেন এই গাছের কি সমস্যা হয়েছে। তো তখন আমি দেখে বললাম যে স্যার এই গাছের মনে হচ্ছে পুষ্টি একটু কম পাচ্ছে। তো তখন বলছে কি পুষ্টি কম পাচ্ছে? তো গাছটাকে দেখে মনে হচ্ছিল যে সম্ভবত এখানে হচ্ছে নাইট্রোজেন নাই, বা মানে নাইট্রোজেন ফসফরাসই নাই, এরকম মনে হচ্ছিল, কারণ গাছের পাতা দেখলাম যে হলুদ হলুদ হয়ে যাচ্ছে এবং ওইখানে পানি মানে পানিও হচ্ছে কম ছিল, গাছ শুকায় যাচ্ছিল এরকম। তো তখন স্যারকে বললাম যে সেখানে হচ্ছে স্যার নাইট্রোজেন দরকার আর কি। তো বলছে নাইট্রোজেন দরকার, তো নাইট্রোজেন আমি কিভাবে দেবো, বাতাসে তো নাইট্রোজেন আছে, তো সেটা উদ্ভিদরা দিলে মানে সেটা থেকে তো উদ্ভিদ নিতে পারে। তো তখন কিন্তু আমি বললাম যে বাতাসের যে নাইট্রোজেন, এটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করতে পারে না, উদ্ভিদ হচ্ছে নাইট্রেট আকারে মাটি থেকে হচ্ছে নাইট্রোজেনটা গ্রহণ করে, বাতাসে যে নাইট্রোজেনটা থাকে সেটা হচ্ছে N2 আকারে থাকে, এই জন্য সেটা সে সরাসরি গ্রহণ করতে পারে না। তাহলে আমাদের এই জন্য কি করতে হবে, এখানে আমার যে ইউরিয়া যে সার আছে নাইট্রোজেনের ক্ষেত্রে, ইউরিয়া সার, এই ইউরিয়া সারটা হচ্ছে প্রয়োগ করতে হবে। তো এই কথাগুলো যখন আমি ভাইবে বোর্ডে বললাম, তো তখন কিন্তু তারা মোটামুটি বেশ খুশি হইলো। তো খুশি হয়ে তখন আরেক স্যার বলছে যে আমার বাড়ি এই কাজ আছে, এই কাছে এরকম সমস্যা হয়েছে, কি করা যায় বলো তো। তো এরকম বলে যাক, তখন কি হলো, ভাইবা বোর্ডে কিন্তু আমার কাছে কি একটা ফ্রেন্ডলি কিন্তু হয়ে গেল, আমার কাছে কিন্তু অত প্রেশার কিন্তু মনে হলো না। যদিও হচ্ছে এডির ভাইবা ওইখানে আমি পারি নাই, মানে কোয়ালিফাই হই নাই, তার কারণ হচ্ছে আমাকে একটা প্রশ্ন করছিল লাস্ট, বললো যে এই প্রশ্নটা আপনি পারেন তাহলে আপনার ভাইবাতে হচ্ছে আমি ফুল মার্ক দেবো, এরকম কি একটা জানি প্রশ্ন করছিল, খেয়াল নাই, কারণ ভাইবাটা দিছি হচ্ছে 20 সালের দিকে, তো মনে নাই। তো যাই হোক, সেই প্রশ্নটা আমি মানে পুরোপুরি পারছিলাম না সম্ভবত এই কারণে, অথবা আমার রিটেন খুব বেশি ভালো হয়েছিল না, এই কারণে হয়তো আমি টিকি নাই। কিন্তু না টিকলেও যে এডির যে একটা ভাইবা দিছি, সেখান থেকে কিন্তু আমার একটা কনফিডেন্স কিন্তু দাঁড়াই গেছে আর কি। তো আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু জানবেন। আর দেখেন, আপনি এই যে পড়ে যাচ্ছেন, পড়ে যাওয়ার মানে এটাই যে আসলে আপনার একটা কনফিডেন্স গ্রো করা। আপনি যখন টোটালি কিছু না পড়ে যাবেন, তখন কিন্তু আপনার নিজের মনের কাছে একটু দুর্বল মনে হবে, যে আসলে আমার কাছে ধরলে আমি তো মনে হয় পারবো না, এরকম একটা দুর্বলতা কাজ করবে। কিন্তু আপনি যদি কিছু পড়ে যান, তখন কিন্তু আপনার কাছে এই সমস্যাটা হবে না, তখন আপনার মনে হচ্ছে আমি তো পড়ে আসছি, আমাকে ধরলে আমি কিছু না কিছু তো অবশ্যই পারবো। এরপরে দেখেন, কিছু বেসিক পার্থক্যের জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি। একটা হচ্ছে জৈব সার। জৈব সার আমরা জানি যে আমাদের হচ্ছে যে গরু ছাগল এগুলোর যে বিষ্ঠা অথবা হচ্ছে খড় পাতা পচায় যে সার তৈরি করা, তার নাম হচ্ছে জৈব সার, মানে অর্গানিক যে সারটা, সেটা হচ্ছে জৈব সার। এবং বর্তমানে কিন্তু আমরা এই কথাটা বলি যে অর্গানিক কৃষি, হ্যাঁ, অর্গানিক অর্গানিক এগ্রিকালচার, এই কথাটা কিন্তু বলি। তার মানে অর্গানিক এগ্রিকালচার মানে কি, যেখানে আমরা এই রাসায়নিক সার ব্যবহার করব না, রাসায়নিক সার ব্যবহার না করে
আমরা যেখানে হচ্ছে জৈব সার, সবুজ সার অথবা রাসায়নিক সার বাদ দিয়ে আমরা হচ্ছে যদি অন্য কোনোভাবে আমাদের এই এগ্রিকালচারটাকে সামনে আগায় নিয়ে যেতে পারি, সেটাকে বলা হচ্ছে কি অর্গানিক এগ্রিকালচার। তাহলে আমাদের কিন্তু সবসময় মাথায় এই জিনিসটা রাখতে হবে যে পরিবেশের ক্ষতি করা যাবে না, মাটির ক্ষতি করা যাবে না, তারপর আমাদের দিন দিন হচ্ছে উৎপাদনটা বাড়াতে হবে। এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবং দেখবেন যে ভাইভা বোর্ডের স্যাররা কিন্তু এই বিষয়গুলোই বেশি বেশি কিন্তু ফোকাস করবে আপনাদের কাছে, মানে এই কেমিক্যাল বাদে আমরা কিভাবে এই মানে খাবারগুলো উৎপন্ন করতে পারি, উৎপাদন করতে পারি, এই বিষয়গুলো দেখবেন যে স্যাররা কিন্তু মানে ভাইবার মধ্যে এই বিষয়গুলো বারবার নিয়ে আসবে। এবং দেখেন যে কম্পোস্ট, কম্পোস্ট কি জিনিস আর হিউমাস কি জিনিস, এই দুটোর পার্থক্য হচ্ছে কম্পোস্ট হচ্ছে দেখেন যেখানে হচ্ছে এইটা একটু মনে রাখেন যে প্লান্ট রেসিডিউস, এনিমাল ডাং, কিচেন ওয়াস্ট এবং ক্রপ রেসিডিউস এইগুলো যখন একসাথে পচানো হয় তখন তার নাম হয়ে যায় হচ্ছে কম্পোস্ট। আর পচানোর পরে দেখেন সেই জৈব পদার্থের চূড়ান্ত বা স্থায়ী গাঢ় রঙের অংশ, তার মানে আমি ধরেন একটা জৈব পদার্থ পচালাম, পচানোর পরে ওই পচানো অংশ বাদ দেওয়ার পরে যে অংশটুকু থেকে যায় যেটাকে আর পচানো যায় না সেটার নাম হচ্ছে হিউমাস। মানে একেবারে মানে ক্ষুদ্রতম যে অংশ যেটা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ সেই অংশটুকু নামই হচ্ছে কি হিউমাস। তাহলে আমরা বলি যে হিউমাস রিচ সয়েল, তার মানে যে মাটিতে হিউমাসের পরিমাণটা বেশি থাকে সেটাকে বলা হয় হিউমাস রিচ সয়েল। তাহলে এই হিউমাসটা কিন্তু এই অর্গানিক এগ্রিকালচারের জন্য হিউমাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কোনো রাসায়নিক সার না। ঠিক একই রকমভাবে এখানে আছে সবুজ সার, সবুজ সারের জন্য ধনচা, মুগ ডাল, বরবটি এইগুলো ব্যবহার করা হয়। এগুলো কি হয় যখন এই গাছগুলো মোটামুটি হচ্ছে 2 বা 2.5 ফিট মতো উচ্চতা হয় তখন এই গাছগুলোকে হচ্ছে কেটে মাটির সাথে মিশে চাষ দেওয়া হয়। এবং পরবর্তীতে একটা হচ্ছে অনুজীব সার। অনুজীব সার হচ্ছে যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে যে সারগুলো পেয়ে থাকি সেইগুলো হচ্ছে অনুজীব সার। এই অনুজীব সারের ভিতরে দেখেন এখানে আছে অ্যাজোলা, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এছাড়া আরেকটা অনুজীব সার আছে আমি এখানে একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা, এবং জানেন এটা কিন্তু ট্রাইকোডার্মাটা কি একটা ছত্রাক, এটা একটা উপকারী ছত্রাক এবং এটা একটা অণুজীব সার। এই ট্রাইকোডার্মাটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাইলে মূলত হচ্ছে অর্গানিক এগ্রিকালচারের জন্য আমাদের এই হিউমাস, সবুজ সার এবং অণুজীব সার এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা। দেখেন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা একটু দেখে যাবেন যে উর্বরতাটা কি জিনিস, উৎপাদন ক্ষমতাটা কি জিনিস। উর্বরতাটা হচ্ছে মাটিতে যদি যে পুষ্টি উপাদানগুলো থাকার কথা, যে 17টি পুষ্টি উপাদান, ওই পুষ্টি উপাদানগুলো যদি থাকে তাহলে তাকে আমরা বলবো কি উর্বর মাটি। এখন দেখেন উর্বর মাটি হইলেই সেখানে কি ফসল ভালো হবে? উত্তর হচ্ছে না, উর্বর মাটি হইলে সেখানে ফসল ভালো হবে না। কারণ ফসল ভালো হওয়ার জন্য মাটির উর্বরতা দরকার, সেই সাথে যদি আপনি সঠিকভাবে সেখানে সেচ না দেন তাহলে তো ফসল ভালো হবে না। দেখা যাচ্ছে যে মাটি উর্বর, এখন ফসলে কোনো একটা রোগ হয়েছে, তাইলেও আপনার কি ফসল ভালো হবে না। তাইলে এই যে মাটির উৎপাদন ক্ষমতা, মানে একটা মাটি থেকে আপনি সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদন পান সেটাই হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। তাহলে উৎপাদন মানে উৎপাদন ক্ষমতা বাড়াইতে গেলে আপনাকে কি হবে, মাটির উর্বরতা ঠিক রাখতে হবে, সেই সাথে তার যে সেচ সেটা ঠিক রাখতে হবে, তারপর হচ্ছে সেচ, তারপর সেখানে যদি আপনি কোনো হচ্ছে মানে কীটনাশক ব্যবহার করেন, সেগুলো সবকিছু মিলায়ে একসাথে যদি সবকিছু ঠিক থাকে তাহলে একমাত্র তার উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তাহলে যদি প্রশ্নটা এরকম আসে যে উর্বর মাটি হইলেই কি সেই মাটির উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি, তাহলে উত্তর হচ্ছে না, মাটি উর্বর হইলেই তার উৎপাদন ক্ষমতা বেশি হবে না, কারণ উৎপাদন ক্ষমতার জন্য আরো অনেকগুলো ফ্যাক্টর দায়ী। তাহলে সব ফ্যাক্টরগুলো যদি এক জায়গায় করা যেতে পারে তাহলে মাটির উৎপাদন ক্ষমতাটা হচ্ছে সব থেকে বেড়ে যাবে। এই জন্য দেখেন এখানে একটা কথা দেয়া আছে যে উর্বরতা হচ্ছে স্থায়ী গুণ, কিন্তু এটা হচ্ছে পরিবর্তনশীল। কারণ কি উৎপাদন ক্ষমতা হচ্ছে কিন্তু মাটির ক্ষেত্রে পরিবর্তনশীল। আপনি দেখা যাচ্ছে এই সিজনে ফসল ফলালেন, সেখানে আলো বাতাস সবকিছু ঠিকঠাক পাইলো, উৎপাদন ভালো হইলো, পরবর্তী সিজনে দেখা যাচ্ছে আলো বাতাস পাইলো না, উৎপাদন কমে গেল। তাহলে এটা কিন্তু পরিবর্তনশীল। তাহলে মূলত বেসিক যে পার্থক্যটা উর্বরতা, উৎপাদন ক্ষমতা, সেটা হচ্ছে মনে রাখবেন। ইআইএল, ইটিএল এটা অনেকবার কিন্তু আপনাদেরকে আমি পড়িয়েছি, যখন ক্লাস নিয়েছি অনেকবার বলেছি। তো মনে রাখবেন ইআইএলটা হচ্ছে আপনার এই পর্যায়ে যদি চলে যায়, ইআইএল ইকোনমিক ইনজুরি লেভেল, এই পর্যায়ে গেলে সেখান থেকে আপনার ফসলকে ব্যাক করানো অনেক কঠিন হয়ে যাবে এবং সেটা আপনার জন্য অর্থনৈতিক দিক থেকে সেটা ক্ষতিকর হবে। আর ইটিএলটা হচ্ছে এই পর্যায়ে পৌঁছাইলে আপনার তখন এই মানে কীটনাশক বলেন বা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড যেটাই বলেন সেটা হচ্ছে ব্যবহার করতে হবে। তো এর একটা উদাহরণ দিছিলাম, যদিও আমাদের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, তো উদাহরণটা আমি একটু সংক্ষেপে এখানে বলি। যেমন ধরেন যে আপনার ধরেন ফসলে ধরেন 10টা হচ্ছে ইনসেক্ট, হ্যাঁ
10টা ইনসেক্ট আপনার ফসলটাকে ক্ষতি করছে। এখন এই 10টা ইনসেক্টকে কন্ট্রোল করার জন্য আপনার খরচ হচ্ছে 100 টাকা, খরচ হচ্ছে 100 টাকা। কিন্তু এই 10টা ইনসেক্ট আপনার যতগুলো ফসলকে ক্ষতি করে সেই ক্ষতির মূল্য হচ্ছে ধরেন 40 টাকা। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা বললাম কি যে 10টা ইনসেক্ট আপনার ফসলকে ক্ষতি করছে। তাহলে এই 10টা ইনসেক্টকে কন্ট্রোল করার জন্য 10টা ইনসেক্টকে কন্ট্রোল করার জন্য আপনার ক্ষতি হচ্ছে 100 টাকা। আর এই 10টা ইনসেক্ট আপনার ফসলের যে পরিমাণ ক্ষতি করছে সেই ক্ষতির পরিমাণ যদি আমরা টাকায় কনভার্ট করি তাহলে হচ্ছে কত? 40 টাকা। এখন আপনি মনে করলেন যে আমার 10টা ইনসেক্ট আক্রমণ করছে, আমি এখনই হচ্ছে এদের প্রতিরোধ করব। আপনি এই 100 টাকা খরচ করে প্রতিরোধ করলেন, তাহলে কি হবে? আপনার কিন্তু আলটিমেটলি এটা কি লস প্রজেক্ট, কারণ আপনার সে ক্ষতি করতে 40 টাকার, আপনি 40 টাকার ক্ষতি পুষাইতে 100 টাকা খরচ করছেন। তাহলে এই কাজটা করা যাবে না। তাইলে আমরা এই ইআইএল মানে ইকোনমিক ইনজুরি লেভেল দিয়ে দেখব কি যে কোন পর্যায়ে গেলে, মানে কোন পর্যায়ে যাওয়ার আগেই আমার এই প্রতিরোধের ব্যবস্থা হচ্ছে নিতে হবে। এইটাই মূলত হচ্ছে এই ইআইএল দিয়ে হচ্ছে বোঝা যাবে। তাহলে যদি কখনো এরকম হয়, যদি ধরেন এরকম হয় দেখা যাচ্ছে, যেমন ধরেন ইনসেক্ট মনে করেন যে অলরেডি 20টা ইনসেক্ট চলে আসছে, 20টা ইনসেক্ট আপনার ফসলকে ক্ষতি করছে। এখন এই 20টা ইনসেক্ট এটাকে কন্ট্রোল করতে টাকার পরিমাণ ঠিক একই লাগবে 100 টাকা, এবং ও যে ক্ষতি করে মনে করেন যে তার পরিমাণ হচ্ছে 150 টাকা। তাহলে তখন তো আপনি বুঝতে পারছেন যে আমার অলরেডি এখন কি ফসলের ক্ষতির পরিমাণটা বেড়ে গেছে, আর এটাকে প্রতিরোধ করার জন্য আমার টাকার পরিমাণটা কিন্তু কম আছে। তাহলে তখন আপনার কাজ কি? তাহলে এই সময় যদি আপনি এটাকে কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার আলটিমেটলি ফসল ক্ষতি হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ইকোনমিক ইনজুরি লেভেলে পৌঁছানোর আগে আমার ওই ফসলের যে রোগ প্রতিরোধ, এই প্রতিরোধটা শুরু করতে হবে। আর ইটিএলটা আপনাকে নির্ণয় করে দেয় যে কখন আপনি এটা শুরু করবেন। তাহলে ইআইএল হওয়ার আগে আমরা শুরু করব, আর সেই শুরুটা কখন করব সেটা নির্ধারণ করে দেয় হচ্ছে এই ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। তাহলে ইআইএল এবং ইটিএল এটা একটু আপনারা জাস্ট এইভাবে একটু ধারণা নিয়ে যাবেন। যদি এই নিয়ে কোনো কোশ্চেন আসে আপনারা আশা করি বুঝাইতে পারবেন। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এটা জানবেন, রিকম্বিনেন্ট ডিএনএ এবং হচ্ছে জিএমও। তাহলে জিএমওটা হচ্ছে জেনেটিক মডিফাইড অর্গানিজম, এর আরেকটা নাম হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম। জিএমওটা হচ্ছে মূলত যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে অর্গানিজমগুলো তৈরি করা হয় তার নামই হচ্ছে জিএমও। যেমন কিছু উদাহরণ আমি এখানে যেমন দেখেন দিয়েছি, সেটা হচ্ছে যে বিটি কটন, তারপরে গোল্ডেন রাইস এবং হচ্ছে ইনসুলিন, এইগুলো হচ্ছে রিকম্বিনেন্ট এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আমার এই জিএমও এই ফসলগুলো তৈরি করা হয়েছে বা এই অর্গানিজমগুলো তৈরি করা হয়েছে। তাহলে মূলত কাছাকাছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ এবং হচ্ছে জিএমও। সিড ভায়াবিলিটি, সিড ভিগর, জাস্ট বেসিক কথাগুলো। সিড ভায়াবিলিটি মানে একটা সিড সে জার্মিনেট করবে নাকি করবে না, মানে সেখান থেকে চারা বের হবে কি হবে না, এইটাই বোঝা যায় হচ্ছে সিড ভায়াবিলিটি দিয়ে, যে চারা বের হবে নাকি হবে না, এটা বোঝা যাবে সিড ভায়াবিলিটি দিয়ে। আর ভিগর হচ্ছে চারাটা বের হলো, এখন বের হওয়ার পরে ওই চারাটা কি শক্ত সামর্থ্য একটা ভালো গাছে পরিণত করবে নাকি করবে না, এটা হচ্ছে সিড ভিগর। তাহলে ভায়াবিলিটি দিয়ে শুধুমাত্র চারা গজাবে কি গজাবে না এটা বোঝা যাবে, আর সিড ভিগর দিয়ে বোঝা যাবে হচ্ছে ওই চারাটা কতটুকু সুস্থ শক্ত সামর্থ্য, এই জিনিসটা হচ্ছে এখান থেকে বোঝা যাবে। তাহলে এই যে বিষয়গুলো আমরা মূলত আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ থেকে আপনি এই বিষয়গুলো একটু জানবেন, এবং যার এমএস যেটাতে করা সেই বিষয়গুলোতে তো একটু ফোকাস দিবেন বললাম। এখন এর বাইরে দেখেন বর্তমান সময়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকস কৃষি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ এবং টেকসই কৃষি। পরিবেশ এবং টেকসই কৃষি। তো এখানে যেটা আমি দেখেন আগে আলোচনা করছি যে অর্গানিক এগ্রিকালচার বা অর্গানিক ফার্মিং, তার মানে আমি যেখানে ক্ষতিকর কোনো কিছু ব্যবহার না করে যে কৃষি কাজটা করা হবে সেটাকে আমরা বলছি হচ্ছে অর্গানিক ফার্মিং। এরপরে দেখেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে, যে কৃষির সাথে জলবায়ু পরিবর্তন, এইটার ক্ষেত্রে কিন্তু এই যে এসআরআই যে আমি কথাটা বললাম, দেখেন এসআরআই ক্ষেত্রে যেহেতু এসআরআই পদ্ধতিতে যদি আমি ধান চাষটা করে থাকি তাহলে আমার পানির অপচয় কম হচ্ছে, মিথেনের উৎপাদন কম হচ্ছে, যেটা আমার এই জলবায়ু পরিবর্তনে কিন্তু বিরূপ প্রভাব ফেলবে না। তাহলে আমাদের কৃষি কাজটা এমনভাবে করতে হবে যাতে পরিবেশের উপর তার কোনো বিরূপ প্রভাব না পড়ে। কৃষিতে টেকসই প্রযুক্তি এবং সংরক্ষণ পদ্ধতি, তার মানে আমরা এমনভাবে চাষ করব যে দেখা যাচ্ছে কি যে আমি একই মাটিতে এমনভাবে ফসল ফলাবো যে আমি যেন ওই মাটিটাকে অনেক বছর ধরে ব্যবহার করতে পারি। অনেক সময় হয় কি যে আপনি এত পরিমাণ ফসল ওই মাটি থেকে
মানে ফলাচ্ছেন যে 1-2 বছর পরে ওই মাটির নিউট্রিয়েন্টটা শেষ হয়ে যায়, তখন পরবর্তীতে ওর উৎপাদন ক্ষমতা, ওর উর্বরতা এইগুলো হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমাদেরকে এমনভাবে ব্যালেন্স করে এই কাজগুলো করতে হবে যাতে মাটির উর্বরতাটা ঠিক থাকে। এই জন্য ক্রপিং যে প্যাটার্ন আছে, এই ক্রপিং প্যাটার্ন এগুলো কিন্তু জানতে হবে। ক্রপিং প্যাটার্ন এইগুলো হচ্ছে জানতে হবে, যে ক্রপিং প্যাটার্ন যদি আমরা অনুসরণ করি তাহলে মাটির এই উর্বরতাকে ধরে রাখা যাবে। এবং হচ্ছে কৃষি এবং পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়, এই বিষয়গুলো আপনারা জাস্ট হচ্ছে একটু গুগলে সার্চ করে একটা ধারণা নিয়ে যাবেন। এগুলো তো জাস্ট একটা ধারণার ব্যাপার, এখানে কিন্তু এরকম মুখস্থ বা কোনো কিছু জানার কিছু নাই। আপনি একটু হচ্ছে ধারণা নিয়ে যাবেন এই বিষয়গুলো সম্পর্কে, কারণ আপনাকে ভাইবার ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় নিয়ে করে, যেহেতু ভাইবা বোর্ডে 3 জন থাকে অলরেডি, আপনারা হয়তো জেনে গেছেন অথবা আপনারা এই বিষয়গুলো জানবেন যখন জেনারেল ভাইবার ক্লাসগুলো দেখবেন। তো এখানে হচ্ছে 3 জন থাকে, একজন চেয়ারম্যান এবং 2 জন হচ্ছে এক্সটার্নাল থাকে। তো চেয়ারম্যান মূলত উনি কিন্তু এক্সপার্ট না কোনো সাবজেক্টে, যে পিএসসি যে মেম্বার আছে কয়জন, 19 জন না 17 জন, ওনারাই কেউ একজন থাকবে চেয়ারম্যান, এবং এক্সটার্নাল যে 2 জন অবশ্যই কৃষির কিন্তু কেউ থাকবে। তো ওনারা কিন্তু এই বিষয়গুলো আপনার কাছে আলোচনা, মানে আপনার কাছে কিন্তু এই বিষয়গুলো শুনতে পারে যে আপনার এই বিষয়ে মতামতগুলো কি। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি ভাইবারে দিতে যাচ্ছেন, এটা কিন্তু যে এডুকেশন ক্যারিয়ারে, মানে আপনি হচ্ছে শিক্ষক হিসেবেই কিন্তু যাচ্ছেন। তো শিক্ষক হিসেবে যাওয়ার জন্য যে আপনি কিভাবে পড়াবেন, তারপরে হচ্ছে আপনার কি ধরনের সমস্যা ফেস হতে পারে, বা বর্তমানে শিক্ষা রিলেটেড কি কি সমস্যা আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু জানতে হবে। তো পরবর্তীতে দেখেন আমি এখানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমার মতো করে কিছু বিষয় একটু দেখাইছি। সেখানে হচ্ছে যে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে কৃষি প্রযুক্তিতে নতুন নতুন কি উদ্ভাবন হয়েছে, যে বাড়ি বিড়ি বা বিনা থেকে নতুন কোনো জাত উৎপন্ন হয়েছে কিনা, নতুন কোনো প্রযুক্তি এখানে আসছে কিনা, সেই বিষয়গুলো একটু জানবেন। স্মার্ট কৃষি বা প্রিসিশন ফার্মিং, দেখেন প্রিসিশন ফার্মিং এটা কিন্তু একটা নতুন ওয়ার্ড। প্রিসিশন ফার্মিংটা হচ্ছে যে মানে জমিতে আমার আর্দ্রতা ঠিক আছে কিনা, পুষ্টি, তাপমাত্রা এগুলো ঠিক আছে কিনা, একটা সময় কি হতো যে ম্যানুয়ালি চেক করা হতো। তো এখন হচ্ছে সেন্সর দিয়ে বা হচ্ছে জিপিএস ড্রোনের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু এগুলো হচ্ছে চেক করা যায়। তো এই যে সেন্সর বা জিপিএস ড্রোন বা হচ্ছে যে আইসিটি ব্যবহার করে যে এগ্রিকালচার, সেটাকে বলা হচ্ছে প্রিসিশন ফার্মিং। প্রিসিশন ফার্মিং তার মানে দেখেন এখানে একটা লাইন আমার লেখা আছে, প্রিসিশন ফার্মিং এ দেখেন সেন্সর, জিপিএস, ড্রোন এবং কম্পিউটার ডেটা ব্যবহার করে প্রতিটি অংশের অবস্থান নির্ধারণ করা হয়, এটাকে বলা হয় প্রিসিশন এগ্রিকালচার। এটা হচ্ছে উন্নত দেশগুলোতে কিন্তু এইগুলো করা হয়ে থাকে। দেখবেন অনেক সময় আপনারা যে বিভিন্ন ভিডিও দেখবেন ইউটিউবে, যে কয়েকশো একর জমি, এবং সেখানে দেখবেন যে ড্রোনের মাধ্যমে টোটাল প্লটটা কিন্তু তারা মনিটরিং করছে, কোথায় আমার সার দিতে হবে, কোথায় কীটনাশক দিতে হবে, কোথায় মানে সেচ প্রয়োজন, এটা কিন্তু তারা খুব অল্প সময়ের ভিতরে এই যে প্রিসিশন ফার্মিং এর মাধ্যমে এই কাজগুলো কিন্তু করতে পারে। এরপর আইসিটি ইন এগ্রিকালচার। এই আইসিটি ইন এগ্রিকালচার মানে আমরা দেখেন কোনো সমস্যায় পড়লে যে কোনো ইসে কিন্তু আমরা এই আইসিটির সহায়তা নিয়ে থাকি। আপনি যে গুগল করছেন এটাও একটা আইসিটি, তারপরে হচ্ছে আমরা যে হেল্পলাইনে ফোন দিই, এই বিষয়গুলো সবই হচ্ছে আইসিটি। এরপরে নারীর অংশগ্রহণ, এটা জানবেন, খাদ্য নিরাপত্তা এবং কৃষি নীতিমালা। আমরা যত কিছুই করি না কেন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কৃষিটা যেন পরিবেশ বান্ধব হয় এবং এটাতে আমরা যেন ক্ষতিকর কোনো কিছু না থাকে। আমরা যতটুকু যেটাই করব পরিবেশের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, এই ক্ষতি না করে যদি আমরা কৃষি কাজটা চালাতে পারি সেটাই হবে কি আমাদের খাদ্য নিরাপত্তা বা পরিবেশ বান্ধব কৃষি। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্টিভ বিষয়গুলো গেল। এখন সাবজেক্টিভের বাইরে এই আপনার পার্সোনালিটি এবং টিচিং অ্যাপটিটিউডের যে বিষয়টা, এটা আমরা একটু এখানে দেখব। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখি যে পার্সোনালিটি এবং টিচিং অ্যাপটিটিউড, এই বিষয়টা কিন্তু আপনার ভাইবা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওইখানে আপনি 5 মিনিট বা 10 মিনিট যেটুকু সময় থাকেন না কেন, এই 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনাকে যাচাই করে ফেলা হবে যে আসলে আপনার পার্সোনালিটি কেমন বা আপনি কেমন ধরনের মানুষ। এবং যেহেতু হচ্ছে আপনি শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন, সেহেতু এই টিচিং অ্যাপটিটিউড বিষয়টাও আপনার কিন্তু ওইখান থেকে একটু যাচাই করা হবে। অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে এক্সটার্নাল থাকতে পারেন। তো আমার কাছে যতদূর মনে হয় যে আইইআর থেকে একজন থাকবেন এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন থাকবেন আর একজন চেয়ারম্যান থাকবেন। তো আইইআর এর যে থাকবেন সে অবশ্যই আপনার টিচিং অ্যাপটিটিউড যেটা, এটা সে পর্যবেক্ষণ করার চেষ্টা করবে, এবং এগ্রিকালচারের যে সে আপনার এগ্রিকালচার জ্ঞান কেমন আছে সেটা দেখবেন, এবং চেয়ারম্যান যিনি থাকবেন তিনি আপনার এই যে পার্সোনালিটি বা আনুষঙ্গিক বিষয়গুলো দেখার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারে, সেই বিষয়গুলো আপনি যদি আগে থেকে একটু প্রস্তুতি নেন তাহলে মনে হয় যে ওইখানে যে প্রশ্নগুলো আসলে আপনার
ক্ষেত্রে সুবিধা হবে, সেটা হচ্ছে যে বর্তমানে দেশের পরিস্থিতিতে আপনার মতামতটা কি। তো সবসময় মনে রাখবেন যে কখনোই কিন্তু নেগেটিভ কোনো কথাই বলা যাবে না, পজিটিভলি সকল কথাই আপনাকে বলতে হবে, এবং পজিটিভ কথাগুলো এমনভাবে বলবেন যাতে আবার এরকম না হয় যে আপনি অতিরিক্ত পরিমাণে কি বলে যে তেলবাজি করছেন, এরকমও যেন মনে না হয়। তো সেইভাবে হচ্ছে আপনি বর্তমান পরিস্থিতির সাথে অবশ্যই যে পজিটিভ যে দিকগুলো বর্তমান সময়ের, সেই পজিটিভ দিকগুলোর কথা হচ্ছে আপনি উল্লেখ করবেন। 2 নম্বরে একটা কোশ্চেন আপনাকে কনফিউজড করার জন্য করা মানে করলেও করতে পারে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি খুশি কিনা। তো এই উত্তর অবশ্যই তো আপনি বলবেন যে আপনি অবশ্যই খুশি, তখন প্রশ্ন আসবে যে আসলে সে তো এই করছে তাই করছে, মানে আপনাকে এমনভাবে কথাটা বলবে মনে হবে যেন তারাই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে। কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আসলে বোঝার তারা ট্রাই করবে যে আসলে আপনার মন মানসিকতাটা কোন দিকে। তাহলে আপনি কখনো ওই ফাঁদে পা দিবেন না, আপনি অবশ্যই বলবেন যে খুশি, এবং খুশি হওয়ার কারণগুলো তো আসলে অনেকগুলোই আছে, যে বিগত সরকারের আমলে যে খারাপ দিকগুলো ছিল সেইগুলো তো আপাতত এখন নাই, তাহলে সেই বিষয়গুলো আপনি ফোকাস করতে পারেন। এবং যে ভালো ভালো যে কাজগুলো হচ্ছে, এখন দেখবেন যে বেশিরভাগ অফিসে ওই রকম আগের মতো অত বেশি যে ঘুষ দিতে হতো বা হয়রানি হতো, সেই বিষয়গুলো কিন্তু অনেকটা কমে আসছে। তো এই বিষয়গুলো আপনি হাইলাইট করতে পারেন। এই দুইটা হচ্ছে জাস্ট বর্তমান সমসাময়িকের কথা বললাম। এরপরেগুলো দেখেন যে বর্তমানে মানে এই যে রেজাল্টটা দিল, এইচএসসিতে যে ফেলের সংখ্যা বৃদ্ধি পাইছে, মানে পাশের সংখ্যা যে কমে গেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এর আগে তো কি হয়েছে যে 80, 85, 90% পাস, বা এমন এমন জায়গা আছে কি 100%ই পাস, এরকমও বা ছিল। তো এখন যেমন আমাদের যে পাশের যে হার সেটা হচ্ছে 58% নেমে আসছে। তাহলে এই যে পাশের হার প্রায় অর্ধেকে চলে আসছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তো সেই অনুযায়ী আপনি কিছু উত্তর করবেন যে অবশ্যই যে যার যোগ্য, যে লিখছে ভালো লিখছে, সে অবশ্যই সে ভালো মার্ক পাবে, সেই অনুযায়ী সে যদি সে পাস করে অবশ্যই হবে। আমাদের হচ্ছে কোয়ালিটিফুল এডুকেশন, এটা হচ্ছে এনশিওর করতে হবে। এখন কোয়ালিটিফুল এডুকেশন এনশিওর করার জন্য যে কোনো স্টুডেন্ট যেন বঞ্চিত না হয়, যে সে ভালো পরীক্ষা দিয়ে খারাপ পাইছে এটাও যেন সে না হয়, আবার কেউ একেবারে খারাপ একটা পরীক্ষা দিয়ে সে খুব ভালো একটা রেজাল্ট করছে, এরকমও যেন না হয়। বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং যে পাশের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদের এডুকেশনের যে কোয়ালিটিটা যেন নষ্ট না হয়, সেই বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন। 4 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন। তো এইগুলো কিন্তু আপনার কাছে মানে আলোচনামূলক কোশ্চেন। আপনার আসলে যে সাবজেক্টিভ বিষয়গুলো কিন্তু ভাইবা বোর্ডে ওরকম একেবারে আপনার কাছে এইটা কি ওইটা কি এরকম কিন্তু ধরে না। ভাইবাটা হচ্ছে জাস্ট আপনার সাথে তারা একটা আলোচনা করবে। এখন আলোচনাটা আপনার ওই উত্তর অনুযায়ী কিন্তু একের পর এক তাদের ওই প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। তো এই যেহেতু আমরা শিক্ষাতেই আসছেন, তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা তো বর্তমান সময় যদি খারাপ বা ভালো যেটা যদি খারাপ হয়, তাহলে ভালো করার জন্য আপনার কি মতামত আছে, বা আপনি কি মনে করেন যে কি করলে শিক্ষা ব্যবস্থাটা ভালো হবে? তো সেখানে আপনি বলতে পারেন যে আপনার যে মানে প্রত্যন্ত অঞ্চলের যে স্কুল কলেজগুলো আছে, সেখানে সকল সুযোগ সুবিধাগুলো বাড়াতে হবে, টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, স্টুডেন্টদের যে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টগুলো সঠিকভাবে করতে হবে। তো এইভাবে যদি করা যায় এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারা যে পদ্ধতিটা ফলো করে সেটা আমরা একবারে ফলো না করে আমরা যদি হচ্ছে পরীক্ষামূলকভাবে কিছু কিছু জায়গায় এটা হচ্ছে অ্যাপ্লাই করে দেখতে পারি যে কেমন ফলাফল হয়, সেই অনুযায়ী আমাদের দেশের মতো করে যদি কোনো এডুকেশন পলিসি তৈরি করা যায়, সেটা আমাদের এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। এরপরে 2টি সমস্যার কথা বলতে হতে পারে, অথবা সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে আপনি কেন শিক্ষা ক্যাডারে আসতে চান। এটা কিন্তু খুবই কমন কোশ্চেন, আপনাকে প্রথম দিকেই কিন্তু করতে পারে যে কেন আপনি শিক্ষা ক্যাডারে আসতে চাচ্ছেন। তো মূল বিষয়টা আপনি বলবেন যে আসলে শিক্ষকতা পেশাটাও আসলেই তো একটা মহান পেশা, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে পরিস্থিতিটা হয়েছে সেখানে তো শিক্ষকেরও যেমন দোষ আছে, ছাত্রদেরও দোষ আছে। আর একটা বড় ব্যাপার, ধরেন এই প্রশ্নটা আসতে পারে আমার এখন মনে হলো, যে অনলাইনেই তো সব কিছু শেখা যায়, ইউটিউবে অথবা বা অনলাইনে যে অ্যাডটেকগুলো আছে সেখানেই তো আপনি সব কিছু শিখতে পারেন, মানে আপনার তো স্কুল কলেজে না গিয়েও মানে ভালো রেজাল্ট করা সম্ভব। তাহলে কেন এই স্কুল কলেজ এইগুলো কেন প্রয়োজন? যদি এরকম একটা প্রশ্ন আপনাকে করে, আপনি কি উত্তর দিবেন? আপনারা সবাই একটু মনে মনে একটু চিন্তা করেন তো। আমার এই ভিডিওটা পজ করে চিন্তা করেন। চিন্তা করার পরে দেখেন যে আসলে আপনার মনে কি উত্তর আসে। তো আপনারা এখানে কিছু বিষয় উল্লেখ করতে পারেন যে আসলেই কিন্তু ঠিক, যে আপনি যদি স্কুল কলেজে না আসেন কখনো, তারপরে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু যে জায়গাটাই সমস্যা হবে সেটা হচ্ছে এই যে বর্তমান সময় দেখা যাচ্ছে যে সিনিয়রদেরকে কখনো কোথাও সম্মান করে না। খালি সিনিয়র কেন, এই যে ধরেন যে কাউকে যেখানেই মানে অপমান করা হচ্ছে, বা কোথাও কোনো
নীতি নৈতিকতা নাই, এই নীতি নৈতিকতাগুলো কিন্তু আপনি অনলাইন থেকে শিখতে পারবেন না। এটার জন্য আপনাকে অবশ্যই শিক্ষকের শরণাপন্ন হতে হবে, এবং শিক্ষককেও কিন্তু সেরকম মানের হতে হবে। শিক্ষকের যদি নীতি নৈতিকতা না থাকে তাহলে কিন্তু সে শিক্ষকের আসলে মানে গর্ব করার মতো কিছু নাই। শিক্ষককে হতে হবে নীতি নৈতিকতা অবশ্যই তার মধ্যে থাকতে হবে, এবং তা সে কি সমাজের একটা আইডল হিসেবে কাজ করবে। তাই ওই রকম পর যদি শিক্ষককে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই সমাজের উন্নতি হবে। আর আমাদের এটা হচ্ছে লাস্ট স্লাইড। তো এর সাথে আপনাদের আরেকটা কোশ্চেন, আমি একটু আমার ভাইবার কথা বলি। সেটা হচ্ছে ভাইবাতে আমাকে আর একটা কোশ্চেন করা হয়েছিল যে বর্তমানে আমাদের বনভূমির পরিমাণ কত। তো এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে বনভূমির পরিমাণ হচ্ছে প্রায় 16%। ঠিক আছে, প্রায় হচ্ছে 16% বর্তমানে হচ্ছে বনভূমির পরিমাণ। তো আমি সেটা বললাম যে প্রায় হচ্ছে 16%। তো তখন তারা বললো যে এটা তো আসলে এক এক রিপোর্টে এক এক কথা বলছে, তো কোনটা আসলে গ্রহণযোগ্য, কেউ বলছে 12%, কেউ 16%, আবার কেউ বলছে 20%। তো আমি তখন বললাম যে আসলে সরকারি হিসাব অনুযায়ী সেটা হচ্ছে 16%, যেহেতু সরকারি হিসাব অনুযায়ী 16%, সেহেতু এটাই গ্রহণযোগ্যতা বেশি। তো তখন আমাকে প্রশ্নটা করা হলো যে আচ্ছা, এই যে রাস্তার পাশে যে গাছগুলো থাকে, অথবা যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে গাছগুলো থাকে, অথবা ধরেন যে আপনার বাড়ির আশেপাশে যে বাগানগুলো আছে, এইগুলো কি এই 16%-এর মধ্যে আছে? মানে মূল প্রশ্নটা হচ্ছে যে আমরা যে আশেপাশে যে দুই একটা গাছপালা দেখছি, এই দুই একটা গাছপালা কি আসলে এই যে বনভূমি 16% হিসাব করা হয়েছে, এর মধ্যে কি এই গাছপালাগুলো কি ইনক্লুড কিনা? তো তখন আপনি কি উত্তর দেবেন, আসলে কি ইনক্লুড নাকি ইনক্লুড না, বলেন তো? এই 16%-এর ভিতরে এই গাছপালাগুলো কিন্তু ইনক্লুড না। এই 16% হচ্ছে মূলত আমাদের যে বনভূমি, বনভূমি বলতে এই যে সুন্দরবন মানে ম্যানগ্রোভ, এরপর হচ্ছে আমাদের যে শালবন যেটাকে আমরা বলছি, বা পাহাড়ি অঞ্চলের বন, এবং হচ্ছে যে কি জানি বলে গাজীপুর এবং শাহলের যে গড়, হ্যাঁ, এই যে বনভূমিগুলো মানে সরকারি হিসাব মতে এবং হচ্ছে সরকারের বন বিভাগ কর্তৃক যেগুলোর হিসাব করা হয়, সেইগুলোই হচ্ছে মূলত হচ্ছে এই 16%। আর আমরা এই যে আশেপাশে যে বনভূমিগুলো দেখি, এগুলো কিন্তু এই সরকারি হিসাবের মধ্যে না, এগুলো হচ্ছে সামাজিক বনায়ন বলে, এগুলো হচ্ছে সামাজিক বনায়ন। তো সামাজিক বনায়ন সব হচ্ছে এই 16%-এর মধ্যে থাকে না। এগুলো হচ্ছে মূলত আমাদের যে বনভূমিটাকে যে 4টা ভাগে ভাগ করা হয়, ওই 4টা ভাগই মূলত হচ্ছে এই 16%। তাহলে এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আসলে আমাদের যে বনভূমি যে 16%, এই 16%-এর মধ্যে কোনগুলো অবস্থিত। তো এই হচ্ছে আমার সাবজেক্টিভ কথাবার্তা, এইগুলো নিয়ে সাবজেক্টিভ আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন, এবং হচ্ছে এর বাইরে আপনাদের কাছে যদি কোনোটা মনে হয় যে গুরুত্বপূর্ণ দেখে যাওয়া উচিত সেটা দেখবেন, এবং আলাদা করে আর আপনার মানে সাবজেক্টিভের জন্য বই আর কেনার দরকার নাই। আপনারা হচ্ছে যদি লাইভ এমসিকিউর যে ক্লাসগুলো যদি করে থাকেন, সেখানে মূলত হচ্ছে এই যে 9 নাম্বার ক্লাস, 10 নাম্বার ক্লাস, এই দুইটা ক্লাস আরেকবার একটু দেখতে পারেন। এবং প্রথম দিকের হচ্ছে 1 নাম্বার ক্লাসের জাস্ট প্রথম কিছু অংশ, হ্যাঁ, প্রথম অংশ মানে সব দরকার নয়, এখানে তো প্রোডাকশন টেকনোলজি ছিল, আর হচ্ছে 3 নাম্বার, এই 4টা ক্লাস একবার একটু টেনে টেনে আপনারা হচ্ছে দেখতে পারেন, এবং যে কম্পেন্ডিয়ামটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে আপনারা একটু দেখে যেতে পারেন। এর বাইরে সাবজেক্টিভের জন্য আপনারা আলাদা করে কিছু দেখার প্রয়োজন নাই, আপনারা এর বাইরে যে অন্যান্য যে সাধারণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো একটু দেখবেন। তাহলে ভাইবার জন্য লাস্ট কিছু টিপস আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ যে টপিকসগুলো আমি বললাম এগুলো তো আমি এখানে লিখেই দিয়েছি, এর বাইরে কিছু টপিকস থাকলে বা যেমন বিশেষ করে যে কিছু প্যাথোজন বা রোগের কথা বললাম, ওইগুলো আপনারা জাস্ট একটু নোট করে নিতে পারেন ছোটোখাটো করে। এবং এই 2 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষকের সামনে কনফিডেন্ট এবং হচ্ছে হাম্বল থাকতে হবে। সেখানে আপনি মানে ওভার স্মার্টনেস দেখাইলেও সমস্যা, আবার আপনি যদি সেখানে মানে আনস্মার্ট হিসেবে থাকেন সেটাও কিন্তু আপনার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যদি কোনো প্রশ্ন আপনি না পারেন, সময় নষ্ট করবেন না, আপনি সরাসরি বলবেন যে সরি স্যার, এটা আমার হচ্ছে জানা নাই, বা এটা স্যার আমি আসলে পড়েছিলাম কিন্তু আমার মনে আসছে না, এইগুলো বলে আপনার কোশ্চেনটা স্কিপ করে যাবেন। কখনো আন্দাজে কখনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, বা মিথ্যা কোনো কিছু মানে বলার চেষ্টা করবেন না, যেটা হয় সেটাই বলবেন। এমনও রেকর্ড কিন্তু আছে যে ভাইভা বোর্ডে আপনার দেখা যাচ্ছে কি যে 80% কোশ্চেনের উত্তর দিতে পারে না, তারপরেও কিন্তু সে ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হচ্ছে, এরকম কিন্তু অনেক আছে। তো এই জন্য আপনাকে সব প্রশ্ন পারলেই যে আপনি ক্যাডার হবেন, আর টোটালি না পারলে আপনি ক্যাডার হবেন না, এরকম কিন্তু কোনো রেকর্ড নাই। তো এই জন্য হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন যে পারেন বা না পারেন আপনি সর্বোচ্চ টুক দিয়েই ট্রাই করবেন, এবং নিজেকে সেখানে একটু কনফিডেন্ট রাখার চেষ্টা করবেন যে আপনি যেন কখনো ঘাবড়ে না যান, বা দেখা যাচ্ছে কি আপনি একেবারে ঘেমে টেমে অবস্থা খারাপ, এরকম অবস্থা যেন না হয়। এবং উত্তরগুলো সবসময় কি এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল নলেজ ব্যবহার করে উত্তরগুলো
করতে পারেন। আপনাকে যদি কোনো কিছু ধরা হয়, যেমন হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে সমস্যাগুলো কি, বা এর আগে যে স্লাইডগুলো দেখলাম, এরকম কোনো কোশ্চেন করলে আপনি চেষ্টা করবেন যে কোনো একটা উদাহরণ সহকারে বা আপনার যে প্র্যাকটিক্যাল যে নলেজ আছে তার মাধ্যমে উত্তরগুলো দেওয়ার। এবং ভাই বাংলা ইংরেজি বলতে আপনাকে যদি ইংরেজিতে কোশ্চেন করে আপনাকে অবশ্যই ইংরেজিতে প্রশ্ন দিতে হবে। কখনো এরকম মানে ইংরেজিতে উত্তর দিতে হবে, কখনো এরকম করবেন না যে ইংরেজিতে কোশ্চেন করছে যে স্যার আমি বাংলায় বলবো কিনা। এই কথা কিন্তু মানে বললে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এই জন্য আপনাকে ইংরেজিতে প্রশ্ন করলে আপনি ইংরেজিতে উত্তর দিবেন, বাংলাতে করলে বাংলাতে দিবেন। এবং হচ্ছে এই যে ভাইবা বোর্ডে চেষ্টা করা, ভাইবা বোর্ডকে নিজের নিয়ন্ত্রণে রাখা, যেটা আমি অনেকবারই বলছি যে আপনার যখন প্রশ্ন আনসার করবেন, আনসারটা এমন মানে অজানা কোনো কথা যেন আনসারের মধ্যে চলে না আসে। অজানা কথা আসলে পরবর্তী কোশ্চেন কিন্তু সে অজানা যে টপিকসটা আপনি ব্যবহার করবেন সেটা নিয়েই কিন্তু আপনার প্রশ্ন করবে, তখন আপনি নিজেই কিন্তু নিজের মানে জালে আটকে যাবেন। আর সবসময় নিজেকে হচ্ছে রিল্যাক্স রাখবেন, কোনো অবস্থাতে প্রশ্ন যদি একটাও না পারেন নিজেকে হচ্ছে রিল্যাক্স রাখবেন, যে খুব বেশি উত্তেজিত হয়ে যাবেন না, বা দেখা যাচ্ছে কি যে এলোমেলো অবস্থা মানে তৈরি করবেন না আর কি। যেভাবেই হোক আপনি কনফিডেন্ট থেকে ভাইবাটা শেষ করে আসবেন। 10-15 মিনিট সময় যেটুকু সময় থাকে সেই সময়টুকু নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। মনে করবেন যে হইলে ভালো, না হইলে না হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যাবেন। তা না হইলে কিন্তু আপনার যদি এরকম হয় যে হায় হায় আমি 13 জন টিকছি, আমার একটা চাকরি তো হতেই হবে, না হইলে তো সমস্যা, এরকম হইলে কিন্তু আপনার ভাইবা কিন্তু খারাপ হবে। এজন্য আপনি টিকছেন 13 জন, আপনার যদি রিজিকে থাকে এর মধ্যে 5 জন বা 6 জন আপনারা অবশ্যই ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হবেন। তো এই জন্য হচ্ছে কে হবেন এটা তো মানে আসলে পরবর্তীতে কিন্তু হিসাব হবে হচ্ছে এই ভাইবাটা দিয়েই। তো এজন্য হচ্ছে কখনো প্যানিক হলে হবে না, সবসময় নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। প্রশ্ন না পারলেও আপনি যেন হচ্ছে একটা হ্যাপি মুডে থাকেন, টিচার যেন দেখে বুঝে যে না এ প্রেশারে নাই, এই বিষয়টা একটু খেয়াল করবেন। তো এই হচ্ছে ছিল আমার ভাইবার আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এইগুলো আপনাদের পড়ে যাওয়া উচিত। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আশা করি আপনাদের ভাইবা ভালো হবে। আপনাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া থাকলো আমার পক্ষ থেকে। আপনারা এই বিষয়গুলো একটু ফলো করেন এবং যে কয়দিন সময় আছে সে কয়দিন সময় একটু পড়াশোনার মধ্যে থাকেন। টপিকসগুলো একটু নেটে সার্চ দিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করেন। ধরেন এগ্রিকালচারে তো আপনারা কয়েকদিন আগে পরীক্ষা দিলেন, আর ধরেন এই যে 5,000-এর মধ্যে পরীক্ষা দিয়ে 13 জন টিকছেন, তো অবশ্যই তো আপনাদের সাবজেক্টিভ জ্ঞান অনেক ভালো বলেই কিন্তু আপনারা টিকছেন। তো সাবজেক্টিভ থেকে আপনারা মোটামুটি পারবেন। আউট যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো একটু আপনার দেখা যাচ্ছে কম জানা আছে, সেগুলো আপনি নেটে সার্চ দিয়ে একটু জেনে নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।